তো গতকালকে টপিক যারা তোমরা মনোযোগ দিয়ে পড়ছো, পরীক্ষা কত নম্বর পাবা তোমরা ওখান থেকে বলো তো? মানে প্রত্যেকটা ক্লাসে তোমাদের কী পরিমাণ লাভ হয় তুমি চিন্তা করছো? গতকালে কত নম্বর তুমি কনফার্ম করছো? যারা নতুন ভর্তি হলাম 3 থেকে 4 নম্বর কনফার্ম করছো একটা ক্লাস করে। আজকে একটা ক্লাস করে ফেলো মনোযোগ দিয়ে 2-3 ঘন্টা পরিশ্রম করে, তুমি আরও 3 নম্বর কনফার্ম করে ফেলবা। শুনো, এই যে লোকজন বলে বিসিএস এত পড়াশোনা, আরে ভাই আমার একটা ক্লাস করলে 3 নম্বর কনফার্ম হয়ে যাচ্ছে, তাহলে কেমনি বেশি বেশি পড়াশোনা হলো? জনসংখ্যা একটা ক্লাস করছো, কালকে 2-2.5 ঘন্টা পরিশ্রম করে 3 নম্বর তুমি কনফার্ম করে ফেলছো, 4 নম্বর আসতে পারে এখান থেকে। আবার রিটার্নও এখান থেকে কোশ্চেন আসে, রিটার্ন এখান থেকে তুমি 15 থেকে 20 নম্বর পাবা। কৃষি আজকে তুমি একটু মনোযোগ দিয়ে, আজকেও ক্লাসটা লম্ব হবে, তো আজকে মোটামুটি তুমি যদি মনোযোগ দিয়ে করো একটা ক্লাস থেকেই তুমি 3 নম্বর কনফার্ম করতে পারবা। তো এই জন্য মনোযোগ দিয়ে আজকে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি থাকো তাহলে তোমার অনেক উপকার হবে। তবে আজকে ক্লাসের পড়া ক্লাসে পুরোটা শেষ হবে না তোমার, কারণ তোমার অনেক কিছু ভুলে যাবে এখানের মধ্যে। এরপরে তুমি যদি ক্লাসের মধ্যে অন্তত 30 থেকে 40% যদি তুমি রিটেইন করতে পারো, তোমার ব্রেনের মধ্যে যদি রাখতে পারো, তাহলে তোমার প্রেশারটা কিন্তু কমে যাবে। এরপরে তুমি শুধুমাত্র স্লাইডটা একবার রিভিশন দিয়ে ফেলবা, দেখবো মাথার মধ্যে সব ঢুকে গেছে। এই রেকর্ড রিভিউ করার তোমার টাইম হবে না, রেকর্ড রিভিউ করার জন্য বেশি টাইম দিবা না, তুমি শুধু ক্লাসে এসে পিডিএফটা রিভিশন দিবা, জাস্ট পিডিএফের মধ্যে কী বলছে, রেকর্ড রিভিউ করার এত টাইম তুমি পাবা না। 36তমতে এখান থেকে 2টা প্রশ্ন আসছে, 37তমতে 3টা, 38তমতে 2টা, 40তমতে 3টা, 43-এ 3টা, 44-এ 2টা, 45-এ 3টা। তা মোটামুটি তুমি হচ্ছে এখান থেকে তুমি 3টা প্রশ্ন এখান থেকে আশা করতে পারো। তো আমরা আজকে 4টা সেক্টর পড়ব: বাংলাদেশের শস্য এবং শাকসবজি, প্রাণীজ সম্পদ, বনজ সম্পদ এবং মৎস্য সম্পদ। 4টা মোটামুটি আজকে পড়ে ফেলবো। আর আমি জানি এইটা করাটা টাফ, কারণ এখানে আমরা 2টো লেকচারের পড়া একটা লেকচারে পড়াই দিচ্ছি। এটা ইউজুয়ালি আমরা রেগুলার ব্যাচে 2টা লেকচারে পড়াইছি, তো 2টা লেকচারে 4.5 ঘন্টা ক্লাস নিচ্ছি, 4.5 ঘন্টা ক্লাস এখন আমরা 2 ঘন্টায় পড়াবো। তো তোমার পরিশ্রম হবে, সেটা ঠিক আছে। তো তুমি ধৈর্য ধরে যদি থাকতে পারো তাহলে তোমার অনেক উপকার হবে। আমরা ক্লাসের শুরুতে আমরা বিভিন্ন ফসলের জাতগুলো আগে পড়ে ফেলবো, হ্যাঁ। তো আমি এখানে স্লাইডটা কিছুটা মডিফাই করছি, শুধুমাত্র আমরা ইম্পর্টেন্ট যে ফসলের জাত সেগুলো হচ্ছে যে আমরা এখানে দিচ্ছি। হ্যাঁ, ক্লাসের উপরে কাউত হবে ইনশাল্লাহ, মনোযোগ দিয়ে ক্লাস করো। দেখো ফসলের জাত থেকে সবসময় প্রশ্ন আসে এখানের মধ্যে। 43-এ দেখছো 2টাই আসছে ফসলের জাত থেকে। তো প্রথম আছে দেশে এখন তো আলুর দাম নিয়ে বিশাল বিতর্ক। আলুর দাম নাকি অনেক বেশি বেড়ে গেছে। তোমার আলুর উন্নত জাত হচ্ছে, এখানে মধ্যে কী লিখলাম আমরা, ডায়মন্ড, কার্ডিনাল, কুফরি বা কাফরি, কোথাও কাফরি লিখছে, এবং সিন্দুরি। তো এই নামগুলো মুখস্থ করার জন্য কেউ ছন্দমন্দ অনেক টেকনিক অনেক কিছু করে, আমি দেখছি এগুলো তেমন কোনো কাজে আসে না। হ্যাঁ, তুমি বারবার রিভিশন দিবা এবং তোমার কল্পনার মধ্যে কিছু একটা জিনিস অঙ্কন করবা, সেই কল্পনার মধ্যে খুব ফানি কিছু একটা হইতে পারে, সেটা ইন্টারেস্টিং কিছু একটা হইতে পারে। হ্যাঁ, যে কোনো একটা কিছু। হ্যাঁ, যেমন তুমি চিন্তা করো এই মেয়েটা তোমার হচ্ছে যে দেখতে খুবই সুন্দর একটা মেয়ে, তাই না? খুবই সুন্দরী একজন, সে খুবই সুন্দরী মেয়ে, এবং তাকে বিয়ে করার জন্য নিশ্চয় নর্মাল লোক হলে হবে না, ইংল্যান্ডের কার্ডিনাল লাগবে, নর্মাল তো তাকে বিয়ে করতে পারবে না। হ্যাঁ, এবং তাকে তুমি নর্মাল অলঙ্কার দিতে হবে না, ডায়মন্ড তাকে দিতে হবে। হ্যাঁ, ওই দেখে কালোর মতো ডায়মন্ড ছাড়া তো হবে না এখানের মধ্যে। আর তোমার হচ্ছে যে সে কুফরি টাইপের কোনো কাজ করে কিনা আমরা জানি না, করলেও করতে পারে। হ্যাঁ, ওদের দেশে তো অনেক কিছু হয়, কুফরি কিছু করে কিনা আমরা জানি না। তো আলুর উন্নত জাত হচ্ছে তাহলে ডায়মন্ড, কার্ডিনাল, কুফরি এবং সিন্দুরি। কুফরি বানান কোথাও কাফরিও আছে। হ্যাঁ, কলাটা মোটামুটি পারবা। অগ্নিশ্বর, কানাইবাসী, মানে নামগুলো খুবই সুন্দর, কানাইবাসী, মোহনবাসী, বীরজবা। তাহলে কলার উন্নত জাত এটা মোটামুটি ভুলবা না। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী এবং বীরজবা। বীরজবাটা একটু মাথায় রেখো, কারণ বীরজবা নামের মধ্যে জবা যেহেতু, অনেক সময় তুমি ফুলও ভাবতে পারো, এটা ফুল না, এটা হচ্ছে কলার একটা উন্নত জাত। পাটের জাতগুলো দেখো, আমরা একটা ইংলিশ টাইপের একটা মেয়েকে রাখছি, নামগুলো ইংলিশ, সিভিএল, সিভি, তাহলে সিভিএল, সিভিই এবং তোষা পাট। হ্যাঁ, এগুলো তোষা পাট তো তোমার নাম শুনছো মোটামুটি, চুল ওর পাটের মতো। হ্যাঁ, এগুলো পাটের উন্নত জাত। ভুট্টার উন্নত জাত, তো এখানে আমরা ভদ্রমহিলাকে দেখতেছি, সে ভুট্টা দিয়ে পপকর্ন বানায়া সেটা বেচতেছে। তো দেখতে যথেষ্ট শুভ্র সে। হ্যাঁ, বিভিন্ন বর্ণালী অনেক কালারফুল সে, তোমার দেখো পটের মধ্যে সে ভুট্টা বেচতেছে সে, এবং এবার ভুট্টা যদি বিক্রি করে তার তো তোমার দরিদ্রতা থেকে তার উত্তরণ করবে না। তাইলে বর্ণালী, শুভ্র এবং উত্তরণটা হলো ব্র্যাক উদ্ভাবিত, এগুলো ভুট্টার উন্নত জাত। গমের উন্নত জাতের মধ্যে এখানে দেখো, গমের মধ্যে এখানে নায়িকাদের নাম আছে অনেক। হ্যাঁ, তোমার দেখো শতাব্দী ওয়াদুদ আছে এখানের মধ্যে, ইলিয়াস কাঞ্চন, হ্যাঁ, গায়ক আকবর, হ্যাঁ, অনেক নায়কের নাম আছে এখানে।
তারপরে এখানের মধ্যে ও নায়ক নায়িকা আবার আনন্দ সিনেমা হল আছে, আনন্দ সিনেমা হল এখানের মধ্যে আছে। আচ্ছা, আনন্দ সিনেমা হল এখানে আছে। তারপরে এখানে দেখা যাচ্ছে আরগুলো কি বরকত ভাষা শহীদ, এটা তো ও তো নায়ক, ও তো ভাষা শহীদ নায়ক, তো নায়ক আছে তো এখানের মধ্যে, ও নায়ক। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে এখানের মধ্যে অগ্রণী ব্যাংক আছে, আচ্ছা নায়করা ব্যাংকে টাকা রাখে না এরকম, অগ্রণী এরকম। তারপর আছে বলাকা, দোয়েল এবং সোনালিকা। বলাকা বাস আছে, আচ্ছা বলাকা বাসও আছে আবার। তারপর তোমার দোয়েল এবং সোনালিকা। এখানে আমার একটা জিনিস মনে রাখবা, পরীক্ষা আসবে এরকম, দোয়েল পাখি ছাড়া কিসের নাম, তাহলে গমের উন্নত জাত। পরীক্ষা প্রশ্ন আসবে এরকম যে তোমার হচ্ছে যে না এটা না, দোয়েল পাখি ছাড়া কিসের নাম, তাহলে দোয়েল হচ্ছে পাখি ছাড়া গমের উন্নত জাত। বলাকা সিনেমা হল আছে, ও দেখছো সব মিলে যাচ্ছে, নায়ক নায়িকা বলাকা সিনেমা হল, আনন্দ সিনেমা হল সব মিলে যাচ্ছে, বলাকা সিনেমা হল। ও দোয়েল হলো দিঘির মা। আচ্ছা, মানে তোমরা অনেক মুভি দেখা যাচ্ছে, দোয়েলও আবার নায়িকাদের নাম। সোনালিকা পাচ্ছে আরেকটা, ওকে। ধানের উন্নত জাতের মধ্যে যেগুলো লাল করে দিয়েছে এগুলো তুমি আগে মুখস্থ করো, তাহলে হরিধান, হীরাধানও আছে আবার। তারপরে ময়না, ইরাটম, ব্রিশাইল, চান্দিনা, সোনার বাংলা এক। আমরা আরও কিছু ধানের জাত দেখব, বিভিন্ন খরা সহিষ্ণু ধান, সেটা দেখবো ধানের চ্যাপ্টারে যখন যাবো তখন দেখবো। সেখানের মধ্যে তোমার ব্রি দেখবো, নারিকা দেখবো, সেগুলো আমরা সামনে আমাদের অপেক্ষা করতেছে। তাহলে হরি, হীরা, ময়না, ইরাটম, বৃষাল, চান্দিনা, সোনার বাংলা এক। দুটো পাখি পাইলাম, একটা পাইলাম দোয়েল, একটা পাইলাম ময়না। দোয়েলটা হচ্ছে গম আর ময়নাটা হচ্ছে আবার ধান, বেশ কনফিউজিং ব্যাপার স্যাপার। তারপরে এখানের মধ্যে এগুলোই বেশি ইম্পর্টেন্ট, হরিধান, হীরাধান, ময়না, ইরাটম, বৃষাল, চান্দিনা, তারপর সোনার বাংলা, নারিকা। নারিকা ধান আমরা সামনে পাবো আমরা, হ্যাঁ ওকে। হীরা আলুর মধ্যে আছে, রাইট। এ হচ্ছেন সেই হরিপদ কাপালি, যিনি একজন সায়েন্টিস্ট। উনি কিন্তু কোথাও পিএইচডি করে নাই, ইউনিভার্সিটিতে পড়ে নাই, কিন্তু এরপরও ওনার থিঙ্কিংটা, ওনার কাজটা হচ্ছে সায়েন্টিফিক, এবং আমরা বলতে পারি উনি একজন ন্যাচারাল সায়েন্টিস্ট। যে চিন্তাটা সে করছে, তোমরা হরিপদ কাপালির উপরে গুগল করলে ওনার উপরে বিশাল আর্টিকেল পাবা, যে কীভাবে উনি হরিধানটা নিয়ে আসলাম, কি মহৎ একজন মানুষ উনি। তুলার উন্নত জাত হচ্ছে রূপলি এবং ডেলফোস। টমেটো, তো টমেটোর মধ্যে দেখা যাচ্ছে এখানে আমরা মেয়েদের নাম আছে, নায়িকার নামও আছে এখানের মধ্যে। তাহলে আগে উপরেরগুলো আগে পড়ে ফেলো, লাল করে যেগুলো লেখা রাখছে। হ্যাঁ, বাহার মানিক রতন, ওরা তিন বন্ধু, বাহার মানিক রতন, ওদের সাথে অপূর্ব আছে, নায়ক অপূর্ব আছে ওদের সাথে। তো বাহার মানিক রতন, অপূর্ব, ও মিন্টু ওদের সাথে আছে। মিন্টু হচ্ছে বাংলাদেশ উৎপাদিত প্রথম হাইব্রিড টমেটো। তাহলে লালগুলো আগে পড়ে ফেলো, বাহার মানিক রতন, মিন্টু এবং অপূর্ব, এগুলো হচ্ছে টমেটোর উন্নত জাত। মরিচের উন্নত জাতের মধ্যে হলো যমুনা এবং বাংলা লঙ্কা, এগুলো হচ্ছে মরিচের উন্নত জাত। আমের মধ্যে হচ্ছে আম পারবা, আম মুখস্থ করা লাগবে না, আমের না পারবা, তবে মনে রাখবা মহানন্দা নদী ছাড়া কিসের নাম, আমের নাম। তাহলে মহানন্দাটা আলাদা করে মুখস্থ করতে হবে, বাকিগুলো তোমার মোহনভোগ, ল্যাংরা, গোপালভোগ, গরুমতি, এগুলো মোটামুটি সবগুলো পারবা, এগুলো সহজ আছে। হাজি এবং দানেশ, আমাদেরকে হাজি দানেশের কেউ আছে নাকি? হাজি এবং দানেশ, হাজি দানেশ ইউনিভার্সিটি কেউ নেই আমাদের এখানে? একজন ছিল মনে হয়, ও একজন আছে, এই যে ওরা আছে, হাজি এবং দানেশ। তাহলে হাজি এবং দানেশ। তোমাদের এখানে মিষ্টি কুমড়া খাওয়া নাকি? তোমাদের হলে খুব বেশি মিষ্টি কুমড়া দেয় অনেক, ওদের এখানে মানে মিষ্টি কুমড়া দেয়। তো মিষ্টি কুমড়ার উন্নত জাত, ও মনে রাখবে হাজি দানেশের, ওরা প্রচুর মিষ্টি কুমড়া খায়, ওদের তোমার ভিটামিনের কোনো অভাব হয় না, এই জন্য ওদের চোখের জ্যোতি খুব ভালো। হাজি এবং দানেশ এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া। তোমরা খাও না এগুলা? আচ্ছা, ওরা কুমড়া নাই, খায় না। এটা খাও মনে তোমরা, এটা খাও, আচ্ছা ওরা এটা খায়। সুমাত্রা এবং ম্যানিলা এবং এটা খায়, ওরা কল্পনা করো ওরা সুমাত্রা দ্বীপে চলে যাচ্ছে, ওরা ফিলিপিনের ম্যানিলাতে চলে যাচ্ছে, এটা খায় আর এটা কল্পনা করে আর কি। তামাকের উন্নত জাত হচ্ছে সুমাত্রা এবং ম্যানিলা। বেগুন এখন একটা হট টপিক আলোচনার মধ্যে, কারণ তোমরা জানো তোমার জেনেটিক্যালি মডিফাইড যে বেগুন, এটা নিয়ে পরিবেশবাদীরা বিপক্ষে, যে জেনেটিক্যালি মডিফাইড বেগুন আমাদের দেশীয় বেগুনের জাতটা নষ্ট করে ফেলতেছে। কিন্তু এটা আসলে আমরা এখন আন্তর্জাতিক একটা চক্রান্তের মধ্যে পড়ে গেছি, আমরা এখান থেকে কোনো বেরোতে পারবো না, কারণ আমাদের দেশীয় বেগুনের জাত মোটামুটি এটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা এখন তোমার সব মল চাচ্ছে যে জেনেটিক্যালি মডিফাইড বেগুন বাংলাদেশে কীভাবে, হ্যাঁ বিটি বেগুন চাষও করা শুরু হয়ে গেছে। আমরা মনে একটা আন্তর্জাতিকভাবে আমরা একটা চক্রান্তের মধ্যে পড়ে গেছে, কারণ এই বীজ কিন্তু একটা বাণিজ্য। মানে আমাদের এখানে যদি কেউ হাইব্রিড বীজ যদি আমাদের এখানে ধরা দিতে পারে, তাহলে আমাদের দেশীয় বীজটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। তো তখন ওদের থেকে কিনতে হবে, আমরা ওদের উপরে ওদের কাছে কী হয়ে যাব, হাত পাততে হবে, ওদের কাছ থেকে কিনতে হবে। এবং বাংলাদেশে তো তোমার
হিউজ হিউজ অ্যামাউন্ট, আমি অ্যামাউন্টে বলতে পারতেছি না, হিউজ অ্যামাউন্টে বেগুন উৎপন্ন হয় প্রতি বছর। তো আমরা যদি বীজ কিনতে হয় ওদের থেকে, সো আমাদের বিপুল পরিমাণ টাকা যাবে, টাকা না ডলার যাবে, টাকা গেল তো ঠিক ছিল, ছাপাইয়া দিয়ে দিতাম, কিন্তু আমরা তো আসলে টাকা দিতে হবে। কাজল বা কাজলা, কাজল বা কাজলা, আচ্ছা। তো বেগুন উন্নত জাতের মধ্যে পাচ্ছি আমরা শুকতারা, নয়নতারা এবং তারাপরি, শুকতারা, নয়নতারা এবং তারাপরি, শুকতারা, নয়নতারা, তারাপরি। আর হচ্ছে যে অমিতের প্রিয় নায়িকা কাজল, ওকে। তাহলে অমিত তার প্রিয় নায়িকা কাজলকে নিয়ে শুকতারা গুনতেছে, হ্যাঁ শুকতারা গুনতেছে, তারপরে নয়নতারাও দেখতেছে এখান দিয়া, আর সে উত্তরে তারা, আচ্ছা। ও নয়নতারা না নায়িকা আছে, বাহ, কবির দেখি খুবই সিনেমা, নয়নতারা না নায়িকা আছে, বাহ সুপার, কাজলও আছে, নয়নতারা নায়িকা আছে, বাহ খুব ভালো। তরমুজের উন্নত জাত হচ্ছে পদ্মা এবং মধুবালা। তো মধুবালাটা হচ্ছে এই মধুবালা, এটা হচ্ছে হলুদ রঙের তরমুজ। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে মধুবালা এটা হচ্ছে না, এর আসবে যে মধুবালা কি, এটা তরমুজের উন্নত জাত। আর প্রশ্ন আসতে পারে নিচের কোনটি তরমুজের উন্নত জাত, মানে ভাইস ভার্সা, দুইভাবে আসতে পারবে, হ্যাঁ। তাহলে মধুবালা এটা হচ্ছে তোমার হলুদ রঙের এবং এটা তরমুজের উন্নত জাত। আবার আসতে পারে পদ্মা নদী ছাড়া কিসের নাম, এভাবে আসতে পারে, হ্যাঁ। দুইভাবে তুমি অ্যালার্ট থাকবে, দুইভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে মধুবালা এবং পদ্মা এই দুটো হচ্ছে তরমুজের উন্নত জাত। বাসন্তী হচ্ছে চীনাবাদামের উন্নত জাত। তো বাসন্তীর সাথে তুমি যে প্রেম করতে চাইতে হয়, তুমি তো কী খাও, চীনাবাদামই তো খাবা, আর কী খাবা, তো চীনাবাদাম খাইতে খাইতে প্রেম করবা, এবং বাসন্তী হচ্ছে চীনাবাদামের উন্নত জাত। বাঁধাকপি, বাঁধাকপি হচ্ছে তোমার, দেখো বাঁধাকপি কিন্তু এটা, দেখো দুইটা পাতা কি ক্রস করে না, তো এটা মনে রাখো। তাহলে তোমার গোল্ডেন ক্রস, KY ক্রস, তারপর ড্রাম হেড এবং অগ্রদূত, এগুলো হচ্ছে বাঁধাকপির উন্নত জাত। ফুলকপি হচ্ছে তোমার রূপা নামক একটা মেয়ে, দেখো কার্তিকা, রূপা এবং অঘ্রাণী, কার্তিকা, রূপা এবং অঘ্রাণী, এগুলো হচ্ছে ফুলকপির উন্নত জাত। এই মেয়েটা দেশের পতাকা লয়ে আগায় যাচ্ছে, অগ্রণী, মেয়েটা সফল হবে। অগ্রণী আরও এক জায়গায় পড়ছিল, সামনে কোথায় পড়ছিল বলো তো? অগ্রণী সরিষা ছাড়া আর কিসে পড়ছিল? গমে পড়ছিল, ওকে। তাহলে সফল এবং অগ্রণী এগুলো হচ্ছে সরিষার উন্নত জাত। পেয়ারা মুখস্থ করা লাগবে না, পেয়ারা পারবা, কাজী পেয়ারা তো তোমরা জানো, অনেক বড় সাইজের পেয়ারা, এবং স্বরূপকাঠি পেয়ারার উন্নত জাত। তেলবিজ, সূর্যমুখী একটা তেলবিজ, এবং সূর্যমুখীর উন্নত জাত হচ্ছে কিরনি। তো এখানে তোমাদের সুবিধার্থে আমি হচ্ছে যে এখানে একটা চার্ট করে দিচ্ছি, তোমরা হচ্ছে এই চার্টটা তুমি হচ্ছে যে খাতা লিখতে পারো, তুমি কাগজে লিখতে পারো, সামনে সামনে রাখবা, অথবা এটাকে তুমি ফ্ল্যাশ কাট করে তুমি সবসময় তোমার সাথে সাথে রাখবা। এবং পরীক্ষার আগের এক সপ্তাহ যে কিছু জিনিস বারবার রিভিশন দিতে হবে, তার মধ্যে এটা হলো একটা, হ্যাঁ, এটা 1 কোটি স্টার পড়া। তুমি খাতার মধ্যে 1 কোটি স্টার পড়াগুলো উপরে লিখে রাখবা, এটা লিখে রাখবে 1 কোটি স্টার, হ্যাঁ 1 কোটি স্টার, সব দিকে স্টার দিয়ে ভরা ফেলবা, হ্যাঁ এটা স্টার, 1 কোটি স্টার এগুলো। এবং এগুলো হচ্ছে পরীক্ষার আগে রিভিশন দিতে হবে বেশি বেশি, কারণ এগুলো থেকে কমন আসে। তাহলে ব্যতিক্রম ধর্মে আমি কী পাচ্ছি? পদ্মা নদী ছাড়া কিসের নাম? তরমুজের নাম। যমুনা নদী ছাড়া কিসের নাম? মরিচের নাম। চান্দিনা এটা উপজেলা ছাড়া কিসের নাম? ধানের নাম। ময়না পাখি ছাড়া কিসের নাম? ধানের নাম। মহানন্দা নদী ছাড়া কিসের নাম? আমের নাম। বুলবুলি পাখি ছাড়া কিসের নাম? করলার নাম। বলাকা দোয়েল পাখি ছাড়া কিসের নাম? গমের নাম। হ্যাঁ এভাবে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ কোন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা এখানে আমাদের আমরা চার্ট করে দিয়েছি, মাথার মধ্যে একটু ঢুকাই ফেলো এখানের মধ্যে। এগুলো বারবার তুমি একটু রিভিশন দিবা, যে কোনটা কোথায়, কল্পনা করে চিন্তা করবা যে কোনটা কোথায় আছে। আর এগুলো শুধুমাত্র BCS না, তোমরা যারা নবম গ্রেডের অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে তুমি পরীক্ষা দিবে, ইভেন ডাক্তারেরও, এই যে তোমরা বিভিন্ন জায়গায় পরীক্ষা দাও, তোমার হচ্ছে যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেগুলো মেডিকেল অফিসার পোস্ট নেয়, সেখানেও কিন্তু এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তাহলে পাট গবেষণা বোর্ড এটা হচ্ছে মানিকগঞ্জ। নদী গবেষণা বোর্ড এটা হচ্ছে যে ফরিদপুর। মানিকগঞ্জের বেল্টে কিন্তু অনেক পাট উৎপন্ন হয়। নদী গবেষণা এটা হচ্ছে ফরিদপুর। রাবার গবেষণা কক্সবাজার। তাঁত গবেষণা হচ্ছে নরসিংদী। চা গবেষণা শ্রীমঙ্গল সিলেট। চা উৎপন্ন সেখানে হয়, গবেষণা সেখানে হচ্ছে ইক্ষু গবেষণা কেন্দ্র হচ্ছে ঈশ্বরদী পাবনা, এবং ইক্ষু সেখানে হিউজ প্রোডাকশন হয়। ডাল গবেষণা কেন্দ্র তাও ঈশ্বরদী পাবনা। তাহলে পাবনার মধ্যে আমরা কিন্তু ইক্ষু পাইতেছি, এবার ডালও পাচ্ছি। গম গবেষণা কেন্দ্র দিনাজপুর। দিনাজপুর যদিও তোমার হচ্ছে যে গম উৎপাদনে ঠিক 1 নম্বরে নাই, কিন্তু গম গবেষণা কেন্দ্র ওখানে, এবং দিনাজপুরকে বলা হয় তোমার রুটির ঝুড়ি বাংলাদেশের। আম গবেষণা কেন্দ্র চাপাইতে অনেক আম প্রোডাকশন হয়, এটা ঠিক আছে এখানে। মশলা এটা হচ্ছে বগুড়াতে। তার বগুড়ার মানুষ কিন্তু এখানে শুধুমাত্র দই খায় না, ওরা মশলাও খায় প্রচুর। গবেষণা কেন্দ্র সেখানে বানায় ফেলছে। ঠাকুরগাঁওকে রুটির ঝুড়ি না, রুটির ঝুড়ি দিনাজপুর। ঠাকুরগাঁও তো তোমার গম উৎপাদন 1 নম্বর, আর 1 নম্বর 2 নম্বর প্রতিষ্ঠানগুলো চেঞ্জ হয় সবসময়। রেশম গবেষণা কেন্দ্র এটা হচ্ছে রাজশাহীতে রেশম হয়, তাহলে এটা মনে থাকবে।
বন গবেষণা ঠাকুর কাকে বলা হয়? শিওর? আচ্ছা, আমরা দেখি স্লাইডে আছে সামনে। সো বন গবেষণা কেন্দ্র এটা হচ্ছে যে চট্টগ্রাম। পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র এটা হচ্ছে খাগড়াছড়ি। ইলিশ মাছ ও নদীর মাছ গবেষণা কেন্দ্র এটা হচ্ছে চাঁদপুর। এটা সব নামের সাথে কাজের মিল আছে, হ্যাঁ, যেটা যেখানে বেশি পাওয়া যায় সেখানেই। ধান গবেষণা এটা জয়দেবপুর গাজীপুর। তুলা গবেষণা ইনস্টিটিউট এটা হলো যশোরে। তারপর আলু গবেষণা ইনস্টিটিউট এটা হচ্ছে যে রংপুরে। কলা গবেষণা রামপাল বাগেরহাট। চামড়া গবেষণা এটা হাজারীবাগ ঢাকায়। এ নামের সাথে কাজের মিল আছে, তুমি আগে আলাদা করে ফেলবা নামের সাথে কাজের কোনটা কোনটা মিল আছে। গরু গবেষণা সাভার, এটা মনে থাকবে, সাভারের মধ্যে তোমার হচ্ছে যে যেহেতু এখানে আমাদের মিল্ক বিটার ওদের অনেক প্রজেক্ট আছে সেখানে সাভারে। তামাক গবেষণা ইনস্টিটিউট এটা হচ্ছে যে রংপুরে। মহিষ গবেষণা এটা হচ্ছে যে চামড়া। আচ্ছা, হাজারীবাগ থেকে হাজারীবাগে তোমার ট্যানারি ছিল, ট্যানারি হাজারীবাগ থেকে সাভারে নিয়ে গেছে, কিন্তু চামড়া গবেষণা হাজারীবাগে আছে। এটা আমরা প্রতিষ্ঠান পড়তেছি। মহিষ গবেষণা হচ্ছে বাগেরহাট। ছাগল গবেষণা হলো সিলেট। হাঁস মুরগি গবেষণা হলো নারায়ণগঞ্জ। হরিণ গবেষণা হচ্ছে বাগেরহাট। কুমির গবেষণা মিঠাপানির, এটা ভালুকা ময়মনসিংহ। তারপরে লোনাপানির কুমির এটা গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ডুলা হাজরা কক্সবাজার। মৎস্য গবেষণা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ। পুষ্টি গবেষণা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এগুলো আমি জানি তোমার মনে থাকবে না, আমি জানি মনে থাকবে না। তুমি আমাকে চিন্তা করো নর্মালি তুমি কোনটা কোনটা তুমি কল্পনা করে করে তুমি পারো। তুমি চিন্তা করো যে কোথায় কোনটা বেশি হয়। নামের সাথে কাজের মিল আছে কোনটা? নামের সাথে কাজের মিল আছে, সিলেট এটা মিল আছে, এটা হ্যাঁ। তাঁত নরসিংদের সাথে মিল আছে। রাবার তো কক্সবাজারের দিকে এটা মিল আছে নামের সাথে কাজে। নদীর সাথে ফরিদপুর এটা কাজের সাথে মিল আছে। ইক্ষু তো ঈশ্বরদীতে মিল আছে। এটা যে মিল আছে সেগুলো আগে সেপারেট করে ফেলবা, হ্যাঁ। গম গবেষণা দিনাজপুর এটা মিল আছে। তারপরে তোমার আম গবেষণা চাঁপাইনবাবগঞ্জ এটা মিল আছে। মশলা বগুড়া এটা ঠিক আছে। রেশম রাজশাহী এটা দেখবে বেশিরভাগই মিল আছে। বন গবেষণা চট্টগ্রামে তো তোমার বনাঞ্চল বেশি। পাহাড়ি কৃষি গবেষণা খাগড়াছড়ি। ইলিশ মাছ চাঁদপুর। যেগুলো মিল আছে সেগুলো খুঁজে বের করবা। এবার তুমি দেখো যে কোনটা কোনটা মনে থাকবে না, আলাদা করো। যেগুলো মনে থাকবে না সেগুলো তুমি আলাদা করে গোল্লা করো, সেগুলো বারবার রিভিশন দাও। ওকে, এইভাবে মুখস্থ করতে হয়। তা যদবপুর গাজীপুরে আমাদের হচ্ছে তোমার বাড়ি এবং ব্রি দুইটাই। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ ধান গবেষণা দুইটাই হচ্ছে যে যদবপুর গাজীপুর। কৃষি গবেষণা পরিষদ এবং বাংলাদেশ তুল উন্নয়ন বোর্ড দুইটা ফার্মগেট ঢাকায়। পাট গবেষণা ইনস্টিটিউট এটা হচ্ছে মানিক এভিনিউতে। আচ্ছা, ওখানে আমরা কী পড়ছিলাম? এটা পাট গবেষণা বোর্ড। পার্থক্য ধরতে পারছো এবার? এটা পাট গবেষণা বোর্ড, একটা পাট গবেষণা ইনস্টিটিউট। রুটি ঝুরি ঠাকুর। আচ্ছা, রুটি ঝুরি তোমার উপজেলা, তুমি খুশি হয়েছে এবার? তোমার নিজের উপজেলা রুটি ঝুরি, তুমি খুশি হয়েছো? তোমার উপজেলা, তোমার কোন উপজেলা বাড়ি তোমার? ওটাই রুটি ঝুরি যাও, খুশি? এটা পড়াবো, সামনে আসো তো। এটা একটা আমাদের লার্নিং যে কোনটা কোনটা আমাদের মধ্যে কনফিউশন হইতে পারে। তাহলে এগুলো বক্স করে লিখবে এখানের মধ্যে, মনে বক্স করবা যে পাট গবেষণা ইনস্টিটিউট হচ্ছে মানিক এভিনিউ ঢাকা। আর বোর্ড হচ্ছে কোথায়? বোর্ড হচ্ছে মানিকগঞ্জ। যেগুলো তোমার মধ্যে কনফিউশন ক্রিয়েট করতে পারে, তুমি এখন থেকে সেগুলো সুন্দর করে বক্স করে রাখবা। তাহলে পরীক্ষার আগে এগুলো কিচ্ছু মনে থাকবে না। পরীক্ষার আগে রিভিশন না দিতে পারলে তাহলে তখন রিভিশনটা তোমার তখন আরামদায়ক হবে, হ্যাঁ। এইটা হল পাট গবেষণা বোর্ড। এবার ক্লিয়ার হয়েছে? তাহলে মানিকগঞ্জ একটা, আর হচ্ছে তোমার মানিক এভিনিউ ঢাকাতে একটা। পাট গবেষণা বোর্ড হচ্ছে এখানে মমতা দারাপার এলাকায়, আর মানিক এভিনিউতে হলো পাট গবেষণা ইনস্টিটিউট। পরমাণু কৃষি গবেষণা বিনা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, এটা হচ্ছে ময়মনসিংহ। ময়মনসিংহে তো হবে, কৃষি বিশ্ববিদ্যালয় সেখানে, তাহলে সেখানে তো হবে এটা। চা গবেষণা এটা তো মৌলভীবাজার হওয়া ছাড়া কোনো ওয়ে নাই, সেখানে তো হবে। এটা যেখানে হওয়ার সেখানে আছে। চা বোর্ড এটা তুমি কোনো বিষয় লাগাবা। চা বোর্ড কি সিলেট নাকি মৌলভীবাজার? বলো, দ্রুত বলো। যে এলাকার মানুষ তোমার জন্য খারাপ লাগছে কি বলো? তোমার আর পেট ফুরে, পেট ফুরে কোন এলাকায় বলে বলো? চা বোর্ড হচ্ছে চট্টগ্রাম। তাহলে এখানে তুমি ভুল করতে পারো। তুমি চা বোর্ড সুন্দর করে সিলেট অথবা মৌলভীবাজার ঢাকা দিয়ে চলে আসতে পারো, বাট চা বোর্ড এটা চট্টগ্রামে। বাংলাদেশে দুই জায়গায় চায়ের নিলাম হয়, একটা হচ্ছে চট্টগ্রাম, একটা হলো সিলেট, হ্যাঁ। দুই জায়গায় চায়ের নিলাম হয়। চা বোর্ড চট্টগ্রামে। রাবার বোর্ড, হ্যাঁ, তুমি যে এলাকায় নামলে বুঝে যাবো তুমি ওই এলাকায় চলে আসছো। রাবার বোর্ড কোথায়? আমি জানি তুমি কক্সবাজার দিবা, জানি তো আমি তুমি কক্সবাজার দিবা। চট্টগ্রাম রাবার বোর্ড। তুমি যাহা বলিয়াছ সেটা ছিল রাবার গবেষণা কক্সবাজার। ওকে, আচ্ছা, রাবার বোর্ড চট্টগ্রাম। তো আমি জানি তোমরা আমার কথা মেনে নেবে না, তোমরা কইবে যে না ভাই এটা তো এরকম না। তো আমি এই জন্য ছবি একটা নিয়ে আসছি এখান থেকে, ওইখানে গেট থেকে ছবি তুলে নিয়ে আসছি তোমাদের জন্য।
এই যে কালকে ক্লাসটা বানানোর জন্য চিন্তা করছো, আমি ওখানে যে ছবি তুলে নিয়ে এসেছি এখানে রাবার বোর্ডে গিয়েছিলাম, কারণ তো আমি জানি তোমরা এইগুলো কইবা, তোমরা কইবে যে ভাই আমরা মানি না এটা, এই যে তোমাদের দেখানোর জন্য আমি ছবি তুলে নিয়ে আসছি। এই যে সাইনবোর্ড আছে, রাবার বোর্ডের সাইনবোর্ড। ভাই প্যাস লাগবে আমি জানি, প্যাস লাগবে বলেই তো আমি বলে দিচ্ছি, প্যাস না লাগলে কি আমি পড়াইতাম এগুলা। রাবার গবেষণা বোর্ড কক্সবাজার। আম গবেষণা কেন্দ্র যেখানে ওর কাছে ছিল সেখানে আছে, চাপাইতে আছে, চাপাইতে প্রচুর আম হয়। তবে আম এখনও চাপাই মনে হয় তোমার হচ্ছে আগের মতো ওরা টপে নাই না, নগালারা ওইটা আম উৎপাদন করে আর ছাড়া যাচ্ছে চাপাইদের। রাজশাহী টপে আছে হ্যাঁ, বাট ইন রিয়েলিটি নগাদের মানে সবচেয়ে বেশি। ইন রিয়েলিটি বলতে তোমার কৃষি বর্ষগ্রন্থর ডাটা না, তোমার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডাটা কিন্তু নৌকায় হওয়ার কথা, রিয়েল উৎপাদন নৌকা হওয়ার কথা। কিন্তু আমরা তো পড়বো এখানে কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ, সেখানে যা লেখা সেটাই পড়বো। ওরা বলছে রাজশাহী। ঈশ্বরদী পাবনা এখানের মধ্যে ইক্ষু গবেষণা এবং ডাল গবেষণা দুটাই। তাহলে ঈশ্বরদীর লোকজন কী করে, ওরা পাবনার লোকজন ওরা ডাল দিয়ে ভাত খায় মনে হয়, আবার ইয়েও খায় না, কুশলও খায়। কুশল বুঝো, কৌশল মানে হচ্ছে ওই যে ইক্ষু, আখ হ্যাঁ। তাহলে ওরা ডাল দিয়ে ভাতও খায়, আবার ওরা হচ্ছে দিক দিয়ে আবার ইক্ষু খায় প্রচুর। রেশম গবেষণা যেখানে ওর কথা সেখানে আছে রাজশাহী। রেশম গবেষণা ইনস্টিটিউট বোর্ড যেখানে থাকার কথা সেখানেই। তুমি শুধু ব্যতিক্রমগুলো একটু কল্পনা করবা, ব্যতিক্রম ধর্মী কোনটা যেখানে থাকার কথা সেখানে নাই। তুমি চার মধ্যে তুমি আগে নিজে তুমি ঠিক করো যে তুমি কোনটা ভুল করতা। তুমি চাটা ভুল করবা, চা আবার চট্টগ্রামে। মশলা গবেষণা এটা বগুড়া হওয়া ছাড়া কোনো ওই নেই, বগুড়ার লোকজন তো প্রচুর মশলা টশলা খাই মনে হয়, নাহলে ওরা তো দই খাই, মশলা খাওয়ার পর দই খাই আর কি। আসলে কৃষিভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান। 1870 সালে ব্রিটিশ সরকার প্রথম বাংলায় কৃষি বিভাগ প্রতিষ্ঠা করে। আর কৃষি গবেষণা ল্যাবরেটরি এটা 1909 সালে ঢাকার ফার্ম গেটে প্রতিষ্ঠা করা হয়। এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পরীক্ষা মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে যে DAE এর পূর্ণরূপ কী। DAE পূর্ণরূপ হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অবস্থান কোথায়? ওই যে খামার বাড়িতে যাওয়ার সময় চোখে পড়ে, তাই না? ফার্ম গেটে যাওয়ার সময় খামার বাড়িতে। BADC বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। তো কর্পোরেশন শুনে বুঝতে যাচ্ছে এটা শহরে হওয়ার কথা। এটা কর্পোরেশন হচ্ছে একদম বাণিজ্যিক এলাকায়, একদম ঢাকার প্রাণকেন্দ্রে দিলকুশা বাণিজ্যিক এলাকায় কৃষি ভবনে। পরীক্ষা প্রশ্ন আসতে পারে এরকম, BADC পূর্ণরূপ কী? বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, সিতে তোমার কমিটি দিত, হ্যাঁ সিতে আরও কয়েকটা অপশান দিয়ে দিল, এরকম হইতে পারে। তাহলে ঢাকায় প্রতিষ্ঠিত 61 সালে। পরমাণু বিনা বলে ফেলছে, এটা কোথায়? যেখানে ওর কথা সেখানে। কোথায় এটা? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, যেখানে ওর কথা ছিল সেখানে আছে, কারণ ওখানে তো কৃষি নিয়ে সবচেয়ে বেশি কাজ হয় না। তো যেগুলো এরকম তুমি কমনলি পারবা সেগুলো তুমি মুখস্থ করা লাগবে না। তুমি ভাবে পরমাণু কৃষি, এটা তো তোমার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সেখানে হওয়ার কথা, কারণ সেখানে সবচেয়ে বেশি গবেষণা হয় কৃষি নিয়ে। ব্রি এটা গাজীপুরে, তাহলে ব্রি গাজীপুর, বাংলাদেশ রাইস ইনস্টিটিউট এটা হলো গাজীপুর। আর জয়দেবপুর গাজীপুর, হ্যাঁ এটা হলো বাড়ি, বাংলাদেশ কৃষি গবেষণা, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট বাড়ি। এগুলো পূর্ণরূপ পরীক্ষা আসতে পারে যে BARI পূর্ণরূপ কী, এটা জয়দেবপুর গাজীপুর। হ্যাঁ তাহলে ব্রি এবং বাড়ি দুইটা গাজীপুর। এটা হলো ইরি, এটা হলো ফিলিপিনে অবস্থিত, এটা ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ। ওই যে আমি ইরি ধান খাই না, ইরি ধানের চাল, সেটা এরা বাড়ি করছে। পরীক্ষা আসতে পারে BSRI পূর্ণরূপ কী, বাংলাদেশ সুগার কেন রিসার্চ ইনস্টিটিউট, এটা কোথায়? ঈশ্বরদী পাবনা। জুট রিসার্চ BJRI, তাহলে পরীক্ষা আসতে পারে যে BJRI পূর্ণরূপ কী, পাট গবেষণা ইনস্টিটিউট। BRC বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল, হ্যাঁ এটা কিন্তু আবার কর্পোরেশন বা কমিটি না। BARC এটা ফার্মগেট ঢাকায়। চা গবেষণা BTRI বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট, আগে বলছিলাম এটা যেখানে থাকার কথা ছিল সেখানে আছে। তাহলে তুমি দুটো ভাগে ভাগ করবা যে তুমি কোনটা ভুল করতে পারো, কোনটা তুমি ভুল করবা না। যেমন বিনা এটা যে তোমার কৃষি বিশ্ববিদ্যালয় আছে, এটা তুমি এমনি পারবা, এটা তুমি অটোমেটিক পারবা। তারপরে তোমার চা গবেষণা, এটা যে তোমার মৌলভীবাজার আছে, এটা তুমি এমনি পারবা। যেগুলো নর্মালি পারবা, তাহলে তুমি হচ্ছে যে দুটো ভাগ করবা যে কোনো নর্মালি পারবা, কোনো নর্মালি তুমি পারবা না। সার যাও BJRI কোথায়, সার যাও BJRI কোথায়। তাহলে তুমি দুটো ভাগ করে ফেলবা যে এক গ্রুপ পারি না, যেগুলো পারো না ভুল হইতে পারে সেগুলো পরীক্ষার এক ডিভিশন দেওয়ার জন্য রাখবা। তো চলো আমরা কৃষি বিশ্ববিদ্যালয়গুলো একটু পড়ে ফেলি। প্রথমে আমরা আসবো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেমনে প্রতিষ্ঠিত হইলো এটা, হ্যাঁ ঢাকায় তোমার হচ্ছে যেটা আছে আর কি। তাহলে আমরা কিন্তু ইলেকশন যখন পড়তেছিলাম 1937 সালে আমরা একটা ইলেকশন করছিলাম, সেটা ছিল আমাদের প্রথম প্রাদেশিক ইলেকশন, যেখানে শেরেবাংলা AK ফজলুল হক উনি মুখ্যমন্ত্রী ছিল। উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে উনি একটা ট্রেনিং ইনস্টিটিউট বানাইছিল, তাই না? নাম ছিল দ্য বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট, 1938 সালে, পরের বছর বানাইছিল।
এই 1938 সালে প্রতিষ্ঠিত দ্য বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট, এটা 2001 সালে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়েছে। এটা তাহলে বিশ্ববিদ্যালয় উন্নীত হওয়ার আগে এটা কী ছিল? 1961 সালে তো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে গেছে এটা। তাহলে 61 সালের পর থেকে এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল এটা। 61 সালের পর থেকে, আর 2001 সাল থেকে সে নিজেই ইউনিভার্সিটি হয়ে গেছে। এটি হলো তার ইতিহাস। তাহলে এই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার প্রাচীনতম কৃষি শিক্ষা ও গবেষণার প্রতিষ্ঠান। তাহলে এটার ব্যাকগ্রাউন্ডটা কখন? এটা 1938 সালে হয়েছিল। কে করছে? শেরে বাংলা করছে এটা। 2001 সালে সে পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি হয়েছে, আর 1961 সাল থেকে সে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল। আর বাংলাদেশের তাহলে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে ময়মনসিংহে। এদেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সাল হচ্ছে 1961। বর্তমান আছে কয়টা? 5টা। নতুন কি কোনো করে কিছু হয়েছে নাকি? হবিগঞ্জ একটা হয়েছে, হবিগঞ্জ একটা হয়েছে না? হবিগঞ্জটা কী নাম? নামই হবিগঞ্জ না? তাহলে মোট 6টা হলে কৃষি বিশ্ববিদ্যালয়, সর্বশেষ হবিগঞ্জ, সর্বপ্রথম ময়মনসিংহ। বাংলাদেশ কৃষি ব্যাংক, এখানে 10 টাকা দেখান খোলা যায়। 73 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে প্রেসিডেন্ট অর্ডারের মাধ্যমে। এটা একটা বেসরকারি সরকারি ব্যাংক। চলো আমরা কিছু ডাটা মাথার মধ্যে ঢুকাই। এগুলা একটা খাতা বানাতে বলছিলাম। কী খাতা? একটা ডাটা খাতা বানাতে বলছিলাম। ডাটা খাতা না বানাও, যদি ডাটা খাতা যদি না বানাও, তাহলে হচ্ছে তুমি এগুলি কিচ্ছু মনে থাকবে না। পরীক্ষার আগে যদি রিভিশন দিতে না পারো, ডাটা খাতা বানাবা, এটা পরীক্ষার আগের দিন রাত্রে শুধু ডাটা খাতা উল্টাবা, অন্য কিছু করার দরকার নাই, শুধু ডাটা খাতা উল্টাবা। তো আমরা কৃষি পরিসংখ্যান যে বর্ষগ্রন্থ 2022, এটা রিলিজ হচ্ছে 23 সালে। 23 সালেটা রিলিজ হবে 24 সালের তোমার হচ্ছে যে জুলাই আগস্টের দিকে। ততদিনে তোমার প্রিলি হয়ে যাবে। যেহেতু হয়ে যাবে তো তার মানে তুমি কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2022 যেটা, এটাই তোমার জন্য লেটেস্ট, এটা তুমি মুখস্থ করবে। এখন কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ডেটার সাথে তুমি কখনো কৃষি সম্প্রসারণ এই ডাটা মিল পাবা না। কেন মিল পাবা না? কারণ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ এটা বাড়ি করে কারা? এটা কৃষি বিভাগ বাড়ি করে না অন্য কেউ বাড়ি করে? এটা কে বাড়ি করে? কৃষি বিভাগ নাকি অন্য কেউ? এটা বাড়ি করে কে? বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, এটা প্ল্যানিং মিনিস্ট্রির আন্ডারে। ওরা করে এখানের মধ্যে এইটাকে, ওরা কি যায় মাপে এখানের মধ্যে কত কিছু ধান উৎপাদন হয়েছে, মাপামাপি তো কৃষি বিভাগের কাজ। ওরা তো মাপামাপি করেন, ওরা কী করে? ওরা স্ট্যাটিস্টিক্যাল মডেলিং করে, মডেলিং করে ফোরকাস্ট করে যে এই পরিমাণ হইতে পারে বলে ওরা ফোরকাস্ট করে। ওদের ফোরকাস্ট ভুল হইতে পারে প্রচুর, কিন্তু কৃষি সম্প্রসারণ যেটা বলবে ওরা তো মাপামাপি করে বলছে, কারণ ওদের লোক আছে, ওদের লোকজন মাপযোগ করছে, করে ওরা বলে যে এতটুকু হয়েছে। এই জন্য তোমরা কখনো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডেটা আর এই কৃষি বর্ষগ্রন্থের ডেটা একসাথে মিলাতে যাও না। এখানে বলছে যে উৎপাদনে এটা প্রথম, তার মানে এই না যে সত্যি সত্যি উৎপাদন এতগুলো হয়েছে। আমি বুঝতে পারছি তোমাদেরকে জিনিসটা। ধরো এখন নগর লোকজন মানি করবে আমাদের দেশে এত আম হয়ে আমাদেরকে আপনারা চ্যাম্পিয়ন বানালেন না আমাদেরকে। হ্যাঁ, তোমরা চ্যাম্পিয়ন, ঠিক আছে, তোমরা কৃষি সম্প্রসারণ ডেটা অনুযায়ী হয়তোবা তোমরা চ্যাম্পিয়ন, আমি জানি না এক্স্যাক্টলি, হয়তোবা তোমরা চ্যাম্পিয়ন। কিন্তু এখানে যেগুলো পড়তেছে ডেটা, এগুলো হচ্ছে কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ যেটা বের করে বিবিএস, এগুলো সবগুলো ফোরকাস্ট, এগুলো স্ট্যাটিস্টিক্যাল মডেলিং করে ওরা এগুলো ফোরকাস্ট করে এতটুকু হইতে পারে বলে ওদের ধারণা। তো কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2022 অনুযায়ী আমাদের মোট আবাদযোগ্য জমি 88.29 লাখ হেক্টর, 88.29 লক্ষ হেক্টর। ফসলের নিবিড়তা ব্যাপারটা হচ্ছে এগুলো সব অ্যাপ্রক্সিমেট, রাইট? তো ফসলের নিবিড়তা মানে হচ্ছে ধরো তোমার এখানের মধ্যে আমাদের এই দীপাদের, এটা হচ্ছে যে এটা দীপার জমি, হ্যাঁ, তো এটা হচ্ছে দীপাজ ল্যান্ড। দীপার 1 একর জমি আছে, হ্যাঁ, 1 একর জমি আছে। ওই 1 একর জমির মধ্যে সে বছরে 2 বার ফসল ফলাইছে সে। তাহলে প্রথম 6 মাস এই 1 একর সে চাষ করছে, পরের 6 মাস আবারও এই 1 একর চাষ করছে। তার জমির সাইজ কিন্তু 1 একর। তো 1 বছরে চাষ করছে কত একর? 1 বছরে চাষ করছে কত একর? প্রথম 6 মাসে 1 একর, পরের 6 মাসে আরও 1 একর, এবারে 2 একর চাষ করছে না এখানে। তাহলে ওর জমি 1 একর ঠিক আছে, কিন্তু এটাকে সে 2 বার ইউজ করছে, 2 একর চাষ করছে। তাহলে কত পার্সেন্ট ইউজ করছে সে? 200% ইউজ করছে। এটা হলো ফসলের নিবিড়তা। এই ফসলের নিবিড়তা বাংলাদেশে 214%, এটা লাস্ট ডেটা অনুযায়ী। আগে 198 ছিল, এখন 214, মাথার মধ্যে ঢোকাও। মোট শ্রম শক্তির কত শতাংশ কৃষিতে? ক্লাস শুরু করার সময় একজনকে বলা শুরু করছে, ভাই এটা স্লাইডের ইয়ের মধ্যে তোমার হচ্ছে যে লেকচার বুকের মধ্যে তো 45.33। এখন তুমি কি আজীবন কি ভিডিও তোমার বলে দিবে? তোর তুমি আগামী 47 তুমি নিজে নিজে দিবা, তুমি কোচিং করার দরকার নাই, একবারই কোচিং করো। তো তখন কি তুমি আবার এই একই জিনিস পড়বা না? তুমি কি করবা? তুমি আপডেট করবা না? এখন ইকোনমিক রিভিউ 2023 চলতেছে,
তো সামনে তোমার হচ্ছে যে জুলাই অগাস্টের দিকে তোমার ইকোনমিক রিভিউ 2000 তোমার হচ্ছে যে 24 তোমার বের হয়ে যাবে। তো তোমার যখন বের হয়ে যাবে তুমি 47 সময় আপডেট করবে না, এগুলো দেখে দেখে তোমার আপডেট করে নিবা, বুঝতে পারছো? এগুলো ফিক্স না। এই প্রিলিতে তুমি এটা দিয়ে পরীক্ষা দিবা, সামনের বার যখন তুমি প্রিলি দিবা তখন তুমি নিজে নিজে ইকোনমিক রিভিউটা দেখে দেখে ওখান থেকে দেখবা কী লিখছে। তাহলে মোট শ্রম শক্তির 45.33 এগুলো হচ্ছে কৃষিতে। সাইড দিয়েও দুটো মুখস্থ করো, আর পড়ানোর কথা। শিল্পতে 17.02, সেবাতে 37.65। তার পরীক্ষা প্রশ্ন আসবে বাংলাদেশে শ্রম শক্তি সবচেয়ে বেশি নিয়োজিত কোন সেক্টরে? কোন সেক্টর? কৃষিতে। দ্বিতীয় সর্বোচ্চ কোথায়? সেবাতে, নট শিল্প। সেবা 37%, শিল্প 17%। আচ্ছা ডাক্তাররা কোন কোন খাতে? শিল্প, সেবা নাকি কৃষি? বা ইঞ্জিনিয়াররা কোন খাতে? আমরা সবাই সেবা সেক্টর খাতে কাজ করি, রাইট? আমরা সবাই সেবা দিচ্ছি। এই যে পিটিও তোমাদেরকে সেবা দিচ্ছে, যদি তোমরা মনে করো ব্যবসা, আসলে তোমাদের সেবা দিচ্ছে তোমাদেরকে, যে আমরা সেবা দিচ্ছি না তোমাদেরকে, তোমরা যদি দেখো ব্যবসা এখানে সব। হ্যাঁ আচ্ছা আসো গৃহশুমারি। তো এই জিনিসটা মাথার মধ্যে ঢুকাবো ভালো করে। পূর্ব পাকিস্তান প্রথম গৃহশুমারি হয় 1960 সালে, দেশ স্বাধীনের আগে। দেশ স্বাধীনের আগে 60 সালে হয়েছে, দেশ স্বাধীনের আগে। আর দেশ স্বাধীনের পর থেকে 5টা হয়েছে। তাহলে যদি বলে বাংলাদেশে এই পর্যন্ত মোট কয়টা গৃহশুমারি হয়েছে? 6টা হয়েছে। স্বাধীনতার পরে 5টা, স্বাধীনতার আগে 1টা। তাহলে স্বাধীন বাংলাদেশ গৃহশুমারি 77 সালের প্রথম, তারপরে দ্বিতীয়। সাল মুখস্থ করতে হবে না, সর্বশেষটা সেটা মুখস্থ করো। 2019 সালে সর্বশেষ গৃহশুমারি হয়। 77 সালের প্রথম গৃহশুমারি হয়েছে বাংলাদেশে, আর 19 সালে সর্বশেষ গৃহশুমারি হয়েছে। তো নতুন গৃহশুমারি যখন হবে, ওইটা হওয়ার আগ পর্যন্ত তুমি যতগুলো প্রিলি দিবা, ততগুলো প্রিলিতে তুমি এটা মুখস্থ করবা। কি বলছি? সামনে নতুন গৃহশুমারি হইতে আরও বহুত দেরি আছে, কারণ একটা হওয়ার সাথে আরেকটা এখানে তোমার এটা গ্যাপটা কিন্তু স্ট্যাটিক না। এই গ্যাপটা কিন্তু 7-8 বছর হতে পারে, বেশিও হতে পারে, হ্যাঁ 11 বছর হতে পারে গ্যাপটা। তো নতুন একটা গৃহশুমারি হওয়ার আগ পর্যন্ত তোমার মোটামুটি প্রিলি সবগুলো ডান হয়ে যাবে, তুমি আর প্রিলি দিতে পারবে। তোমার বয়স তখন 30 পার হয়ে যাবে। তোমার জন্য সরকার সহজ করে দিয়েছে, তুমি মোটামুটি 19 সালেরটা মুখস্থ হয়ে যাবে তোমার। এখানে কী কী আছে? 19 সালের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী কৃষির উপর নির্ভরশীল পরিবার হচ্ছে 46.61, আর কোনো ধরনের জমি নাই 11.34% খানার। আমি এটার মধ্যে ইনক্লুডেড। 11.34% খানার, কোনো ধরনের জমি নাই। আর নিজের জমি নাই এমন পরিবার সবচেয়ে বেশি রয়েছে ঢাকা বিভাগে। আর সবচেয়ে বেশি কৃষি নির্ভর পরিবার হচ্ছে বরিশাল বিভাগ। ভূমিহীন চাষি, যাদের জমির পরিমাণ এক রকম, তাদেরকে বলা হয় ভূমিহীন চাষি। তো চলো আমরা এখন যাবো আমরা কৃষিভিত্তিক বিভিন্ন উৎপাদনের শীর্ষ জেলাগুলো আমরা একটু তোমার হচ্ছে যে পড়ে ফেলবো। হ্যাঁ, তো প্রথমে আসো আমাদের তোমার হচ্ছে যে এখানে আমি তোমাদের চার্ট করে দিছি। এই চার্টটা কী করবা? এটা চার্টটা তাবিজ বানাকে ফেলবা। হ্যাঁ, এটা তুমি একটা সুন্দর করে নোট করে সাদা লগে লয়ে ঘুরবা। এই যে আদে লিখছে লগে লয়ে ঘুরবা। তো ভাই যদি না আসে পরীক্ষা, না আসলে আমি কী করবো? না আসলে পিএসসি কি আমার কথা মতো শুনবে? আমি তো সাজেশন দিতে পারি যে এটা এরকম। হুজুরও আসুন না, হুজুর কী বলে এইটা করলে এত নাকি পাবেন, এটা করলে জান্নাতে যাবেন, এটা করলে জান্নাতে যাবেন। তো আমাদের সময় তোমার এরকম সবার সময় হুজুর বলছে যে আজকে রাতে যারা ইবাদত করবে 40 বছরের গুণামাপ। তো আমরা তখন ইবাদত করছি হুজুরের কথা শুনে, 40 বছর গুণাটাও মাপ হয়ে গেছে তখন, বয়স যদি 40 এখনো হয় নাই। হুজুরের কথা বিশ্বাস করে আমরা সেটা করছিলাম, গুণা মাপ হয়েছে কি হয় নাই সেটা আমি জানি না। তো এরকম তুমি আমার কথা বিশ্বাস করে এগুলো মুখস্থ করে ফেলবা। পরীক্ষা না আসলে এখানে আমার কিছু করার নাই, তুমি পিএসসিকে গালি দিবে একটা যে আপনার কী প্রশ্ন করেন এগুলা, যে আমরা যেগুলো পারি সেগুলো না দিয়ে অন্য প্রশ্ন কেন দেন, এখানে আমার দোষ নেই। তো এটা মুখস্থ করে ফেলো। ধান উৎপাদনে ময়মনসিংহ। আর কি আছে? চাষযোগ্য মাছ উৎপাদনে, তাহলে ভাতে মাছে বাঙালি ময়মনসিংহ, ভাতে মাছে ময়মনসিংহ। হ্যাঁ, ভাতে মাছে ময়মনসিংহ। ওকে। কাঁঠালের বার্গার গাজীপুর, গাজীপুরবাসীর লোক কিন্তু ঝামেলা করো না, কিন্তু ওখানে টাকশাল আছে, টাকা ঢোকা বন্ধ করে দিবে। অস্ত্র নির্মাণ কারখানা আছে, একদম সান্ডে মান্ডে ক্লোজ করে দিবে। সুনামগঞ্জ, ওখানে হাওড়ার মাছ, ওখানে তো অনেক বড় হাওড় আছে, তাহলে সুনামগঞ্জ তোমার মিঠাপানির মাছ, বিলের মাছ, হাওড়ার মাছ সব সুনামগঞ্জে আছে, এটা মুখস্থ করার কিছু নাই। নাটোর, এটা আখ উৎপাদনের শীর্ষ জেলা। আবার বলি, এগুলো হচ্ছে কৃষি বর্ষপঞ্জি 2022, এখানে যারা পড়াচ্ছি এগুলো হচ্ছে তোমার ফোরকাস্ট। হ্যাঁ, এগুলো অ্যাপ্রক্সিমেট স্ট্যাটিস্টিক্যাল মডেলিং করে করা হয়েছে। তার মানে এটা না যে আসলে নাটোর আখ উৎপাদনে এখানে সবচেয়ে বেশি হয়, এরকম নাও হইতে পারে। কৃষি সম্প্রসারণ যেটা বলে সেটা হলো অথেন্টিক, যে আসলে উৎপাদন অতটুকু হয়েছে, কিন্তু আমরা এখানে কৃষি বর্ষপঞ্জি পরীক্ষা আসে। পেঁয়াজ হচ্ছে ফরিদপুরের ওখানে মধ্যে ডায়মন্ড আছে তাহলে না, ওরা অনেক পয়সালা, যেহেতু অনেক পেঁয়াজ ওদের এখানে আছে, পেঁয়াজ তো এখন অনেক দামি জিনিস। যশোর, ওখানে প্রেমের শহর যশোর, এখানে গোলাপ পাওয়া যায় প্রচুর, গোলাপ উৎপাদনে যশোরের 1 নম্বরে। হ্যাঁ, ফরিদপুর পাট উৎপাদন হলে ফরিদপুর। মৌলভীবাজার চা উৎপাদনের শীর্ষ, এটা এই স্থান লড়ার কোনো সম্ভাবনা নেই।
রাঙামাটি কমলা উৎপাদনে শীর্ষ থাকবে, এটা লড়ার কোনো সম্ভাবনা নেই। চট্টগ্রাম পেয়ারা উৎপাদনে শীর্ষ, রাজশাহী আম উৎপাদনে শীর্ষ। ওই যে বললাম রাজশাহী আম উৎপাদনে শীর্ষ হইলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডাটা যদি তুমি দেখো দেখবা তোমার এটা হয় নগা হবে না চাপাই হবে, দুটোর একটা হবে। রাজশাহীতে কিন্তু লিস্টে হয়তো নাইও, দেখা যাবে এরকম বাস্তবতা হচ্ছে, কিন্তু ওটা তোমার পরীক্ষা আসবে এটা কৃষিবর্ষ কিন্তু 2022 অনুযায়ী। তো রাজশাহী হচ্ছে আম উৎপাদনে শীর্ষ। রেশম, হ্যাঁ রেশমও রাজশাহী, এটাও চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কুষ্টিয়ার লোকজন কি ওরা কি বেশি খায়? ও কুষ্টিয়ার লালনের একটা, ওই জন্য তামাক উৎপাদনে এরা শীর্ষে আছে এখান দিয়া, কুষ্টিয়া তামাক উৎপাদন। টাঙ্গাইলের লোকজন হচ্ছে আনারস, হ্যাঁ একটা সময় আনারসে মার্কা ভোটে দাঁড়াইতো, মার্কাটা কি আনারস, এক চাপে 3 গাছ। লক্ষ্মীপুর এটা হলো সয়াবিন উৎপাদনে শীর্ষ। ঝিনাইদহ এটা কলা উৎপাদনে শীর্ষ। ঝিনাইদহ কিছুদিন একটু পিছনে পড়ে গেছিলো, কিন্তু ঝিনাইদহ আবার টপে চলে আসছে, মাঝখান দিয়ে একটু ওরা ব্যাকফুটে চলে গেছিলো, আবার ফিরে চলে আসছে। তো ঝিনাইদহ লোকজন এখানে কলা দিয়ে ভাত, দুধ কলা দিয়ে ভাত খায়, ওরা তোমার তুলার বাড়ি শেষই কলা তুলা দুটাই ওদের এখানে। পাকাতাল বরিশাল, দেখছো পাকাতাল বরিশাল আছে, পাকাতাল বরিশাল। রাজশাহী লোকজন হচ্ছে মসুর হলো রাজশাহীতে। আচ্ছা, সাতক্ষীরা চিংড়ি, এটা লড়ার কোনো সম্ভাবনা নেই, এটা ওদের এখানে থাকবে। তারপর তোমার হচ্ছে যে গম নিয়ে সবসময় টানাটানি হয়, একবার ঠাকুরগাঁও একবার দিনাজপুর, হ্যাঁ তোমার হচ্ছে যে এটা নিয়ে টানাটানি হয়। এখন ঠাকুরগাঁও আছে, ঠাকুরগাঁও গম উৎপাদনে। মির্জা ফখরুলের এলাকা, ওরা মনে ভাত খাইতে মনে দেয় না ওনাকে, না এখন মনে রুটি খাইতে হয় মনে ওনাকে। মির্জা ফখরুলের এলাকা ঠাকুরগাঁও, সো গম উৎপাদনে শীর্ষ জেলা। দিনাজপুর হচ্ছে ভুট্টা, লিচু উৎপাদন দিনাজপুর, এটা লড়ার সম্ভাবনা নেই, ওরা থাকবে সবসময় টপে। কমলা থাকবে বলে ফেলছি। ফরিদপুরে পেঁয়াজ বলে ফেলছি, যশোর গোলাপও বলে ফেলছি, হ্যাঁ ওকে। বিএপি এলাকা ফরিদপুর, পেঁয়াজ উৎপাদন। তাইলে এখানে যেগুলো লিখছি এটা মাথার মধ্যে ভালো করে ঢুকে ফেলবা, হ্যাঁ। ধান উৎপাদন ময়মনসিংহ, চারযোগ্য মাছ উৎপাদন ময়মনসিংহ। ধানের রাজধানী খেতো কোনটা? নওগাঁ। কেন? ওখানে সবচেয়ে বেশি চালকল অবস্থিত, ধানের রাজধানী আবার নওগাঁ। কাঁঠাল উৎপাদন হলো গাজীপুর, এতে ওরা কাঁঠালে বার্গার খায়, কিন্তু ওদের লোক হাঁকি মেয়ে করা যাবে না, খবরদার। বিলের মাছ উৎপাদন হচ্ছে সুনামগঞ্জ। আনারস টাঙ্গাইল। পুরো বাংলাদেশে 63%, আনারস লড়ার সম্ভাবনা নাই, এটা সবসময় টাঙ্গাইলে থাকবে। সয়াবিন উৎপাদন এটা লক্ষ্মীপুর লড়ার সম্ভাবনা নাই, কারণ বাংলাদেশের 75% সয়াবিন উৎপাদন হয় লক্ষ্মীপুরে। কলা উৎপাদন শীর্ষ ঝিনাইদহ, এবং ওদের স্লোগান হচ্ছে কলার পান ঝিনাইদহের প্রাণ। এটা সাধারণত ভাইবা দেওয়ার সময় নিজের জেলা সম্পর্কে ভালো করে পড়ে যাইতে হয়, জিজ্ঞেস করে তোমার জেলার স্লোগান কি। ঝিনাইদহের স্লোগান হচ্ছে কলার পান ঝিনাইদহের প্রাণ। ঝিনাইদহের লোকজন তো দুধ কলা দিয়ে ভাত খায়, ওরা তুলার বাড়ি এসে ঘুমায়, এই জন্য তুলা উৎপাদন ওদের শীর্ষ ওরা। পাকাতাল বরিশাল। মসুর রাজশাহী, দেখছি মসুর ডালের কত উত্তম ব্যবহার করতেছে, রূপচাচা করতেছে। মসুর ডাল রাজশাহী। চিংড়ি উৎপাদন সাতক্ষীরা, এটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই। গম উৎপাদনের শীর্ষ হচ্ছে এই ঠাকুরগাঁও বা দিনাজপুরের মধ্যে সবসময় এটা মারামারি চলে, একবার একটা টপ উঠে, কারণ এটা তো দুইটা জেলাই হচ্ছে তোমার গম উৎপাদনের জন্য আদর্শ পরিবেশ, হ্যাঁ। তখন মির্জা ফখরুলের বাড়ি যেহেতু ঠাকুরগাঁও, ওই ওনাকে ওই গম উৎপাদনে ওনাকে আমরা টাইটেলটা দিয়ে দিয়েছি আর কি। যারা মারামারি করছিল রুটি যদি চেঞ্জ হবে না, এটা দিনাজপুর। গম উৎপাদনের টপ এটা চেঞ্জ হতে পারে, গম উৎপাদনের টপ চেঞ্জ হতে পারে, এটা কখনো ঠাকুরগাঁও হতে পারে, কখনো দিনাজপুর হতে পারে, কিন্তু গম উৎপাদনের যে শীর্ষে সেই তোমার রুটি জুড়ে হবে এরকম না, রুটি জুড়ে দিনাজপুর। তুমি আমার কথা বিশ্বাস না করলে তুমি আমি কী করতাম, আর বলো আমি কী করতাম, হ্যাঁ। আমাদের স্যার ছিল আয়ের, না বুঝলে আমি আর কেমনে বুঝাইতাম তোমাদের, তোমাদের কেমনে বুঝাইতাম, আমি তোমার কেমনে বুঝাবো। এটা হচ্ছে তোমার রুটি ঝুড়ি চেঞ্জ হয় না। রুটি ঝুড়ি বলতে বোঝানো হচ্ছে যে ওইখানে গম উৎপাদনের জন্য যে ধরনের টেম্পারেচার হিউমিডিটি লাগবে ওটা দিনাজপুরে আছে, যদিও সে মাঝে মধ্যে সেকেন্ড হয়ে যায়, হ্যাঁ। ঠাকুরগাঁও প্রথম হয়ে যায়, সে সেকেন্ড হয়ে যায় মাঝে মধ্যে। ভুট্টা উৎপাদনের শীর্ষ হচ্ছে দিনাজপুর। লিচু উৎপাদন এটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই, দিনাজপুর। মৌসুমি ফল উৎপাদনে আগে স্লাইডে ছিল 10 নম্বরে, হ্যাঁ, আউল স্যার ছিল আমাদের, আমরা বুঝলে আর কেমনে বুঝাইতাম। আলু উৎপাদন বগুড়া, আলু উৎপাদন বগুড়া। তুমি বেসিক বইতে মুন্সিগঞ্জ দেখছো যে, না মুন্সিগঞ্জ না, বগুড়া। মৌসুমি ফল উৎপাদন আমাদের আগে স্লাইডে 10ম ছিল, এখন 7ম চলে আসছে, উন্নত হয়েছে বাংলাদেশের। মৌসুমি আছে আমাদের ক্লাসে। কাঁঠাল উৎপাদনে বাংলাদেশ 2 নম্বরে, ইন্ডিয়া 1 নম্বরে। কমলা উৎপাদনে রাঙামাটি চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই। পেয়ারা উৎপাদনে চট্টগ্রাম। পেয়ারা উৎপাদনে বিশ্বে বাংলাদেশ হলো 8ম, মৌসুমি আছে, আচ্ছা। আম উৎপাদনে রাজশাহী। আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশ হচ্ছে যে 9ম। নাটোর আখ উৎপাদনে শীর্ষ। আলু উৎপাদনের শীর্ষ চালু হচ্ছে বগুড়া। মুন্সিগঞ্জ আগে ছিল কিছুদিনের জন্য, আগে ছিল অনেক আগে, বেসিক বইতে মানে এখন মনে মুন্সিগঞ্জ লেখা মনে হয়, হ্যাঁ এটা বগুড়া হবে। আলু উৎপাদনে বাংলাদেশ 7ম।
বিশ্বাস না হলে দেখো এখান দিয়ে আছে সপ্তম। তাইলে আমরা আন্তর্জাতিকভাবে কিসে কিসে আসি দেখি আমরা একটু। তামাক উৎপাদনে শীর্ষ জেলা কোনটা বলো তো? ম্যাঙ্গোতে অষ্টম চলে আসছে বাংলাদেশ। আচ্ছা ম্যাঙ্গোতে অষ্টম চলে আসছে না, ম্যাঙ্গোতে উন্নতি হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি সামনে কী আছে। তামাকগুলো কুষ্টিয়া, হ্যাঁ ওই যে লালন আখড়া আছে ওখান দিয়ে। হ্যাঁ দেখো তামাকের একটা বাংলাদেশে তোমার একটা ঘটনা আছে তোমার হচ্ছে যে বাংলাদেশ কিন্তু তোমার মানে তামাক দিয়ে অনেক আগাইতে পারতো। হ্যাঁ তোমরা জানো আফগানিস্তান কিন্তু ওরা প্রচুর পরিমাণ তোমার হচ্ছে যে ওরা আফিম উৎপাদন করে। হ্যাঁ ওরা প্রচুর উৎপাদন করে। তো বাংলাদেশে তামাকের একটা উৎপাদন শুরু হয়েছিল তোমার 80 দশকের দিকে। হ্যাঁ ভয়ঙ্কর উৎপাদন শুরু হয়েছিল তখন। এরশাদ সরকার হারামজাদা এসে বন্ধ করে দিয়েছে তামাক উৎপাদন। তো তখন তামাক উৎপাদন করে তখন অনেক এলাকার মানুষজন তোমার কিন্তু বেশ ওরা স্বাবলম্বী হচ্ছিল, কারণ তামাক তো তোমার খুবই কী বল মানে এক্সপেন্সিভ, তাই না? ওরা তখন বেশ আয় রোজগার করতেছিল। অবস্থা বন্ধ করে দিচ্ছে এখন। আচ্ছা এরশাদ বন্ধ করে দিচ্ছে, কেন বন্ধ করছে আমি একজাক্টলি ঘটনাটা জানি না। সম্ভবত মানুষকে খুশি করার জন্য হতে পারে, তরুণদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য এরকম হতে পারে। তখন ওই কুষ্টিয়া অঞ্চলে প্রচুর তামাক উৎপাদন শুরু হয়েছিল। বাংলাদেশ এখন তোমার উপরের দিকে থাকতো তামাক উৎপাদনে। এটা হালাল না, তাই হয়তো কেউ বলতো তামাক হালাল না, সব একমত হালাল না। মাটির জন্য কিছুর প্রবলেম হয়, হ্যাঁ মাটির জন্য কিছুর প্রবলেম হয়। পেঁয়াজ উৎপাদনে শীর্ষ ফরিদপুর, আগে বলছি গোলাপ উৎপাদন যশোর, পাট উৎপাদন ফরিদপুর। এখন আসো পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশ প্রথম নাকি দ্বিতীয়। তুমি ইচ্ছা মতো মারামারি করতে পারো, যা খুশি তা করো। পরীক্ষার আগে দেখে যাও কী আছে এটা, পরীক্ষার আগে একবার দেখে যাও পরীক্ষার আগে। হ্যাঁ এখন এটা মারামারি কেমনে করে আমি দেখাই। এগুলো এটা পরীক্ষা আসবে না, বাদ দাও, ভাববাদে পরীক্ষা আসবে না, মারামারি না করে এটা ইয়ে করো। বাংলাদেশ সবসময় পাট উৎপাদনে প্রথম ছিল বাংলাদেশ, ভারত ছিল সেকেন্ড, ভারত ছিল দ্বিতীয়। গত 2 বছর ধরে ভারত 1 নম্বরে চলে আসছিল, বাংলাদেশ 2 নম্বরে চলে গেছিলো বাংলাদেশ। হ্যাঁ তার ফলে আমাদের বইগুলো তো আপডেট হয়ে গেছে যে তোমার হচ্ছে যে ও না সরি উল্টা বলছে। তোমার যেটা ছিল তোমার হচ্ছে যে উৎপাদনে তোমার এখানের মধ্যে ভারত এবং বাংলাদেশ, এটার মধ্যে বাংলাদেশ রপ্তানিতে সবসময় প্রথম ছিল, উৎপাদনে ভারত একই ছিল। এরপরে বাংলাদেশ মাঝখান দিয়ে উঠ করে বাংলাদেশ আগে চলে আসছে, ভারতকে টপকায়া। তো আমাদের বই পুস্তক মোটামুটি অনেকগুলোর মধ্যে বাংলাদেশ এখন একে চলে আসছে। আবার ফাওয়ার লেটেস্ট যে তোমার ডেটা, সেখানে বাংলাদেশ আবার তোমার 2-এ চলে গেছে। তো এখান দিয়ে ঝামেলাটা বাদাইছে। আবার তোমার হচ্ছে বেসিক ভিউ ওরা মনে হয় আবার হচ্ছে তোমার পাট উৎপাদন বাংলাদেশকে আবার 1 নম্বরে দিয়ে দিচ্ছে। তো তুমি এই জন্য যে কাজটা করবা, আমি আজকে বেসিক ভিউতে ওদের গ্রুপে একটা কমেন্ট দেখলাম যে এখানের মধ্যে বাংলাদেশকে প্রথম দিয়ে রাখছে। হ্যাঁ ওই তোমার নাইমবে নিজে কমেন্ট করছে যে প্রথম। হ্যাঁ তো এখানের মধ্যে আমি হচ্ছে যে লাস্ট ডেলি স্টারের কয়েকদিন আগের ডেলি স্টার কিন্তু জাস্ট কয়েকদিন আগে এটা কিন্তু ওরা ওই যে ফাওয়ার ডাটা থেকে নিচ্ছে। ফাওয়ার ডাটাতে কিন্তু এখন বাংলাদেশ কিন্তু 2 নম্বরে আছে জুটে। তো আমি ওখানের ডেলি স্টারের ছবিটা একদম পত্রিকা থেকে নিচ্ছি, জুটে কিন্তু বাংলাদেশ এখন। তুমি ফাওয়ার ওয়েবসাইটে যাবা, ফাওয়ার ওয়েবসাইটে গিয়ে তো সেখানে তুমি দেখবা যে বাংলাদেশ জুট লেগে সার্চ দিবা, সার্চ দিলে তো চলে আসবে। আমি লিঙ্কটা দিয়ে দিব টেলিগ্রাম গ্রুপে। তো এই জন্য এগুলো নিয়ে মারামারি করার কিছু নেই, ভাববা পরীক্ষা আসবে না। আর তুমি আগে একটু দেখে গেলা, ফাওয়ার ওয়েবসাইটে দেখে গেলা যে এটা প্রথম বাংলাদেশ 1 আছে নাকি 2 আছে, বুঝতে পারছি। সবচেয়ে বেশি পাট রপ্তানি করে ভারতে, বাংলাদেশ প্রচুর রপ্তানি করে। চা উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে মৌলভীবাজার। চা উৎপাদনে বাংলাদেশ হচ্ছে বিশ্বে তোমার 8ম, প্রথম হচ্ছে চীন। চা রপ্তানিতে বিশ্ব 15তম, এগুলো বাংলাদেশ 8ম ফাওয়ার ডেটা। বরিশালকে বলে বাংলাদেশের শস্য ভাণ্ডার। উৎপাদনে এই 4টা জাস্ট তুমি হচ্ছে যে দেখবা এখানের মধ্যে যা যা আছে। হ্যাঁ এখান থেকে আমরা বের করার চেষ্টা করি, দেখি এখানের মধ্যে আমরা হচ্ছে যে এখানে চাল উৎপাদনে কততম। চাল প্রশ্নকর্তা কোনটা নেবে সেটা ফ্যাক্ট, এক্স্যাক্টলি ও চালাক ছেলে গরো না, চালাক না তো মেয়ে, ছেলে নাও মেয়ে। এটা হচ্ছে 3য়। তারপর তোমার হচ্ছে জুট, সুপারিও আছে, ও মরিচও আছে। আচ্ছা এটা 2য়। হ্যাঁ বেগুন 6ষ্ঠ, কাঁঠাল 7ম, আলু 7ম, পেঁয়াজ 5ম, মশলা 4র্থ। এই ডেলি স্টার থেকে নিছি আমি, যা চেঞ্জ করি নাই। ধান উৎপাদনে 3য়। ধান উৎপাদনে বাংলাদেশ হচ্ছে তোমার এখানে এই যে দেখো রাইস পেডি, চায়না 1-এ, ইন্ডিয়া 2-এ, বাংলাদেশ 3-এ। এবং এটা চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ চায়না কত বড় দেশ, ওরা কত প্রোডাকশান, ইন্ডিয়ার কত প্রোডাকশান, আমরা 3-এ আছি। মিঠা পানি মাছ উৎপাদন বৃদ্ধির হারে 2য়।
মানে মাছ উৎপাদন বৃদ্ধি বাড়ার হারে। চাষযোগ্য মাছ উৎপাদনে বাংলাদেশ হচ্ছে, চাষযোগ্য মাছ উৎপাদনে 3 নাম্বার, উৎপাদন বৃদ্ধির হারে হলো 2 নাম্বার। বৃদ্ধির হার মানে কি, ধরো বাংলাদেশে বাড়ছে 18%, আরেকজনের বাড়ছে 12%, এরকম। ওকে, পেঁয়াজ হচ্ছে পঞ্চম, পেঁয়াজ পঞ্চম। এই যে পেঁয়াজ, এই ছবিটা সেভ করে রাখি ফোনে, ডেলি স্টারের মধ্যে আছে ছবিটা, সার্চ দিলে বাবা। ধান উৎপাদন 3 নাম্বার, ইলিশ উৎপাদন কত 1 নাম্বার, চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই। তাহলে কাঁঠাল দ্বিতীয়, চাষযোগ্য মাছ উৎপাদন তৃতীয়, পাট উৎপাদন বাংলাদেশ দ্বিতীয়, ধান উৎপাদনে 3 নাম্বারে। আম উৎপাদনে একজন বলছে আম উৎপাদন মাসে আগাইছে বলছো, আচ্ছা এটা আমি ফাইনালি একবার চেক করে তারপর আমি পরের ক্লাসে তোমাকে আপডেট দিব তোমাকে। ও বলছে বাংলাদেশ এটা আগাইছে নাকি বাংলাদেশ, আচ্ছা আমি ফাইনালি চেক করে তারপরে জানাবো। আম উৎপাদনের কারণ আমি ফাওয়ার ডাটা অনুযায়ী, সর্বশেষ ডাটা অনুযায়ী বাংলাদেশ নবমে আমি দেখছি, বা তুমি অষ্টম কই দেখছো আমি জানি না, এরপর আমি চেক করবো। হ্যাঁ, ওকে। পেয়ারা অষ্টম, চা উৎপাদনে অষ্টম, মৌসুমি ফল উৎপাদনে সপ্তম, আর আলু উৎপাদনও বাংলাদেশ সপ্তম। সপ্তম কিনা আলুতে, ঠিক আছে নি? হ্যাঁ সপ্তম আছে আলুতে। ওকে, ডিজিটাল যুগের কৃষি, কৃষি কথা পরীক্ষা প্রশ্ন আসবে এরকম যে কৃষি কথা কী? কৃষি কথা একটা মাসিক ম্যাগাজিন, কৃষি মন্ত্রণালয় থেকে বাইরে হয়। আর 16-1-23 এটাতে কল করলে, এটা কৃষি কল সেন্টার, ডায়াল করে দেখতে পারো। 16-1-23 কৃষি কল সেন্টার। ফুড ফর নেশন, এটা হচ্ছে প্রথম উন্মুক্ত অনলাইন প্ল্যাটফর্ম কৃষি মার্কেটের জন্য। এই খাদ্যশস্যের সঠিক বিপণন নিশ্চিত করার জন্য এটা ক্রিয়েট করা হয়েছে, ফুড ফর নেশন। তাহলে কৃষি কথা এটা হচ্ছে মাসিক ম্যাগাজিন, কৃষি কল সেন্টার 16-1-2-3। ফুড ফর নেশন বলে ফেলছি। কৃষক বন্ধু ফোন সেবা, কৃষক বন্ধু ওই তোমরা এখানে চালিয়ে তুমি বাসায় তো টবে গাছ টাছ লাগালে যদি ঝামেলা হয় তুমি সেবা পরামর্শ নিতে পারবা। 331 হ্যাঁ, ফাউজিটার বলছো সেকেন্ড। হ্যাঁ, ডেলি স্টার আলাদা ঝামেলা লাগাই সেকেন্ড দিয়া, আমি ধরবো কৃষি ডেলি স্টারের এখান দিয়া। ওরা এগুলো করতে পারে না, আমাদের আবেগ নিচে নিয়ে খেলতেছে, আমাদের প্রিয় ফল কাঁঠাল এগুলো লেখছে এগুলো। 331 কৃষক বন্ধু ফোন সেবা। এই কৃষক 16-250 মুখস্থ করতে হবে না, এমনি মাথায় রাখো। নাইস টু নো, কৃষকের জানালা নাইস টু নো, এটা একটা অ্যাপ। এখানের মধ্যে তুমি কোনো ফসলের ছবি তুলবা, অ্যান্ড্রয়েড ফোনে ছবি তুলে তুমি এখানে আপলোড করলে ওইটা ছবিটা ওই মিলাই দেখবে কোনটার সাথে মিলছে, তখন ওখানে তুমি সমাধান পাবা। এটা একটা তোমার হচ্ছে যে অ্যাপ, কৃষকের জানালা ওয়েবসাইট আছে, অ্যাপও আছে, দুটোই আছে। ডিজিটালি কমপ্লিশন অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন অফ প্ল্যান্টস প্রবলেমস আইডেন্টিফিকেশন সিস্টেম। তুমি ছবি তুলে আপলোড করবা, আপলোড করলে ওখানের মধ্যে ওই দ্রুত তুমি ওখানে একটা সলভ তুমি পেয়ে যাবা। তুমি আজকে ট্রাই করতে পারো, কৃষকের জানালা ওয়েবসাইটে আছে, আবার অ্যাপও আছে। তো সরকার কৃষি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে একটা কৌশল প্রণয়ন করছে, সেটা হচ্ছে যে এটা সরকার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। তো কৃষি, খাদ্য ও পুষ্টি এবং খাদ্য নিরাপত্তা অর্জনে সরকারের মোট 6টা কৌশল আছে। লিখিত পরীক্ষা আমাদের কাজে লাগে, তাও আমরা জেনে রাখি যে মোট কৌশল হলো 6টা। এই মনে রাখ, মোট কৌশল হলো 6টা। কৃষি গবেষণা উন্নয়ন করবে, গুণগত মানসম্পন্ন কৃষি উপকরণ প্রাপ্তি নিশ্চিতকরণ করবে, কৃষি সম্প্রসারণ করা হবে, সেচ কাজ সাশ্রয়ী করা হবে, জলবায়ু পরিবর্তনজনিত মোকাবেলা, মানব সম্পদ উন্নয়নের ব্যবস্থা নেওয়া হবে। দেশে এখন জাতীয় কৃষিনীতি 2020-এর আন্ডারে সরকার চেষ্টা করতেছে যে কৃষক এবং উদ্যোক্তাদের চাহিদাভিত্তিক প্রযুক্তি সেবা প্রদান করার জন্য, যাতে করে পরিবেশ বান্ধব, নিরাপদ, টেকসই, কৃষি সমৃদ্ধ ফসল উৎপাদন নিশ্চিত করা যায়। এবং সরকার জাতীয় কৃষিনীতি 2020-এর অংশ হিসেবে একটা সার্ক সিড ব্যাংক বানাইছে, এটা হলো শ্যামপুরে অবস্থিত। এটা হচ্ছে শ্যামপুরে অবস্থিত। তাহলে ফাইটোস্যানিটারি প্রতিষ্ঠান, এটা হচ্ছে তোমার সিড ব্যাংক হিসেবে তারা কাজ করতেছে এবং তারা আমাদের দেশীয় জাত উৎপাদনে খুব ভূমিকা রাখতেছে। বাংলাদেশ ভাসমান কৃষি ঐতিহ্য সম্ভাবনাময় কৃষি ঐতিহ্য, এরকম তোমার হচ্ছে যে ঐতিহ্য আছে মোট 5টা। ভাসমান চাষ পদ্ধতি, ফুল চাষ, প্রচলিত ধান চাষ, জুম চাষ এবং ধান চাষ সাথে মাছের সমন্বিত চাষ পদ্ধতি। আজকে ব্রেক নিলে ভাত খাওয়া যাবে না, আর আজকে আমরা অনেক উৎপাদন করব। এর ভাসমান চাষ পদ্ধতি, এটা বাংলাদেশের কৃষি ঐতিহ্য সাইট হিসেবে স্বীকৃতি পাইছে। তো বাংলাদেশে তোমার হচ্ছে যে শস্য বা ফসল, ব্রেক দিব না, আচ্ছা দিব একটা, দাঁড়াও একটু সামনে যাই। শস্য বা ফসল, এটা 2 ধরনের শস্য, একটা খাবার দাবারের জন্য, একটা হচ্ছে বেচার জন্য, যে টাকা পয়সা আয় করার জন্য, এটা অর্থকরী ফসল। হ্যাঁ, খাদ্যশস্য হচ্ছে যে ধান, আলু, গম, ডাল এগুলো। আর 80% জমি খাদ্যশস্য উৎপাদিত হয়। অর্থকরী ফসল হচ্ছে যেগুলো টাকা টুকু ইনকাম করা যায়, যেমন পাট, চা, আখ, তামাক, রেশম। উৎপাদনের ভিত্তিতে শস্য 2 প্রকার, রবি শস্য এবং খরিফ শস্য। রবি শস্য মানে হচ্ছে যেগুলো তোমার কার্তিক থেকে ফাল্গুন মাস পর্যন্ত, যেগুলো ওই শীতকালীন যখন ঠান্ডা, যখন বিশেষ করে যে সময় তোমার হচ্ছে যে দিনের দৈর্ঘ্য কম থাকে, ওটা রবি শস্য। বোরো ধান হচ্ছে এক ধরনের তোমার, বোরো ধানের জন্য টাইম হচ্ছে কার্তিক থেকে ফাল্গুন।
সো রবি শস্যের মধ্যে বোরো ধান পড়তেছে ধানের মধ্যে। তারপরে তোমার শীতকালে যত শাকসবজি পাওয়া যায় ওগুলো রবি শস্য শেষ। হ্যাঁ, শিম পাওয়া যায় কিনা? শিম পাওয়া যায়, লাউ পাওয়া যায়, মূলা পাওয়া যায়, তোমাদের প্রিয় সবজি মূলা, গাজর, বাঁধাকপি, ফুলকপি পাওয়া যায় না? আবার বোরো ধান, এগুলো হচ্ছে রবি শস্য। গতকালকে জনসংখ্যা যে উৎপাদন করলাম, আজকে উৎপাদন যদি না করতে পারি, না খায় থাকতে হবে পারে। আজকে আমরা উৎপাদনমুখী আমরা কর্মকাণ্ড করি। গ্রীষ্মকালীন খরিফ শস্যকে বলা হয় খরিফ শস্য। তাহলে শীতকাল হলে রবি শস্য, আর গ্রীষ্মকালে হচ্ছে খরিফ শস্য। তো খরিফের মধ্যেও দুইটা, খরিফ 1, খরিফ 2। খরিফ 2 হলো বর্ষাকালে, আর খরিফ 1 হলো গ্রীষ্মকালে। টাইম ফ্রেমটা গুরুত্বপূর্ণ। এই তোমরা বাংলা 12 মাসের নাম কারা কারা জানো না বলো? আচ্ছা, কারা কারা জানো বাংলা 12 মাসের নাম? কারা কারা জানো ঋতুগুলো? কারা জানো? যারা জানো না তারা হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ লেখা কোনটা কোন ঋতু লেখে ফেলবা। আচ্ছা, শরৎ যে ঋতুটা, এটা কোন কোন তোমার হচ্ছে মাস নিয়ে গঠিত? শরৎ, শরৎ এবার অনেকে পারবে না। ওই ঋতুগুলো না আপনি দেখিয়ে নিও একটু, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ দেখবা, নাহলে এই সিকুয়েন্স তুমি মনে রাখতে পারবে না। তাইলে চৈত্র থেকে, চৈত্র পরে কি? চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়। চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এটা হলো খরিফ 1। এটা হচ্ছে খরিফ 1। এখানে আউশ ধান উৎপন্ন হয়, আউশ ধান, আউশ ধান। হ্যাঁ, তারপরে পটল, বরবটি ইত্যাদি। খরিফ 2 হলো বর্ষাকাল। তা শ্রাবণ মাসে যে বৃষ্টি, তাহলে হচ্ছে তোমার শ্রাবণ, ভাদ্র, আশ্বিন। আশ্বিনের তাল কার থেকে পাকে বলে না? আশ্বিনের তাল। হ্যাঁ, তা শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এটা হলো খরিফ 2। এই সময় আমন ধান। তা আমন হলো খরিফ 2, আউশ হলো খরিফ 1, বোরো হচ্ছে রবি শস্য। মাথার মধ্যে ঢুকাও। ফসল তোলার জন্য ঋতু হলো 3টা, ভাদ্র, হেমন্তিক এবং রবি। ভাদ্রকে ভাদই, হেমন্তিকে খরিফ, আর রবি তো জানোই, এগুলো ফসল তোলার ঋতু। এগুলো 12 মাসের সবজি, বেগুন, ঢেঁড়স, লাল শাক। আচ্ছা, আমরা এখন আলাদা আলাদা করি শস্যগুলো পড়ি। বাংলাদেশে আবাদি জমির 70% জমিতে ধান চাষ করা হয়। মূল ধান হলো 3টা, আউশ, আমন, বোরো। তার মধ্যে বোরো ধান অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে রোপণ করা হয় এবং বৈশাখ মাসে কাটা হয়। তো আমরা বলছিলাম ধানের উন্নত জাত যখন পড়তেছিলাম, তখন কিছু উন্নত ধানের জাত আমরা পড়বো। তার মধ্যে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ধান বিনা 8, এটা লবণাক্ততা সহ্য করতে পারে। হ্যাঁ, আমরা আমাদের আয়তন কেমন? পুরো ধরো বিশ্বের ম্যাপ দেখলে আমাদের আয়তনটা কেমন? অনেক বড় নাকি খুব ছোট? একদম আমাদের আয়তনটা কেমন? খুব ছোট না? খুব ছোট একটা দেশ, খুব ছোট একটা দেশ। সে ছোট একটা দেশের মধ্যে 18 কোটি মানুষ বসবাস করে। তাহলে বসবাসের জন্য তো অনেক জমি লেগে যাচ্ছে। সে ছোট একটা দেশের মধ্যে এখানে কিন্তু উৎপাদন করার জন্য তোমার আবাদি জমি খুব বেশি নাই। এই অল্প আবাদি জমির মধ্যে যে পরিমাণ উৎপাদন হয়, এই উৎপাদন দিয়ে কিন্তু বাংলাদেশ এখন খাদ্য স্বয়ংসম্পূর্ণ। মানে যে পরিমাণ উৎপাদন হয় অল্প জমির মধ্যে, মানে অবাক করা একটা ব্যাপার। মানে তুমি যখন কখনো যদি তুমি কল্পনা যদি করো, এটা ধর মিডল ইস্টে ওদের এত তেল আছে ওদের, কিন্তু ওদের মাটির মধ্যে কিছু নাই। ওদের মাটির মধ্যে কিছু নাই, ওদের মাটির মধ্যে তো উৎপাদন হচ্ছে না ওদের। তাহলে এই যে এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা এগুলো কেমন হয়েছে? এগুলো কাদের অবদান? এগুলো কারণ আমরা শুধুমাত্র দেশীয় জাতে যদি থাকতাম, এগুলো হচ্ছে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর যে গবেষক, তাদের অবদান। এই যে তুমি যে মাছ খাইতে পারতেছো, তুমি মাছ খাইতে কই? তুমি এত উৎপাদন হইতো আমাদের এই তেলাপিয়া মাছ এত উৎপাদন হচ্ছে, হাইব্রিড না থাকলে উৎপাদন হতো না। ধানের যদি হাইব্রিড যদি না আসতো, তুমি ভাত খাইতে কই? সবগুলো হচ্ছে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক যারা, তাদের অবদান। কিন্তু ওরা যদি গবেষণা না করতো, তুমি খাইতে পারতেন এখন। সো কৃষিবিদ্যা স্যালাড দিতে হবে সবসময়, বুঝতে পারছো? কৃষিবিদ্যা সবসময় স্যালাড দিয়ে চলতে হবে, খাইতে পারবে না। সো নট অ্যাডমিন ক্যাডার, নট পুলিশ, অলওয়েজ কৃষিবিদ্যা স্যালাড দিয়ে চলতে হবে। না তুমি খাইতে পারতেন না আজকে, ভাত খাইতে কই? তুমি মাছ খাইতে কই? তুমি কই পাইতে? তুমি খাইতে পারতাম না, খাইতে থাকতাম তুমি। তাহলে ধানের মধ্যে বিনা 8 হচ্ছে, এটা লবণাক্ততা সহ্য করতে পারে। পরীক্ষা প্রশ্ন আসবে এরকম, লবণাক্ততা সহিষ্ণু ধানের জাত কোনটি? বিনা 8। তারপরে বিভিন্ন এলাকার তোমার হচ্ছে যে তুমি যদি বরিশাল পটুয়াখালীতে বিয়ে করো, তোমাকে বালাম ধান দিয়ে ওরা ভাত খাইতে দিবে। হ্যাঁ, ওই যে ফাতেমা নাসরিনদের এলাকা যদি বিয়ে করো, তাহলে বালাম ধানের ভাত তোমাদের দিবে। দিনাজপুরে বিয়ে করলে তুমি কাটারিভোগ চালের তোমার ভাত খাইতে দিবে তোমাকে, দিক দিয়া ময়মনসিংহে বিরুই দিবে। নোয়াখালীর মধ্যে এবং কুমিল্লা অঞ্চলে আছে কালিজিরা এবং চিনিগুড়া, কালিজিরা এবং চিনিগুড়া। এই যে আজকে বাংলাদেশের কাচ্ছিটা, এটা কিসে চলে গেছে এখন? বাসমতি না খাসমতি কি একটা চাল আছে, পাকিস্তানি চাল একটা, বাসমতি। দুঃখজনক খুবই। আর আবার কাচ্ছি মানে চিনিগুড়া চাল দিয়ে হবে, কিন্তু আজকে বাসমতির দখলে আমাদের কাচ্ছিটা চলে গেছে। দুঃখ, এগুলো ভাবলে খুবই মানে দুঃখ লাগে এগুলা।
বাসমতি দিয়েও নাকি কাচ্চি রান্না হয়। আরে কাচ্চি হবে তোমার চিনি গুঁড়া চাল দিয়ে। বাসমতির দখলে আজকে আমাদের বাংলাদেশ চলে গেছে এদিক দিয়া, কাচ্চির অবমাননা হচ্ছে এখান দিয়া। পরীক্ষা প্রশ্ন আসবে, প্রথম উচ্চ ফলনশীল ধানের জাত কোনটি? তাহলে পৃথিবীতে প্রথম উচ্চ ফলনশীল ধানের জাত হলো ইরি 8। আচ্ছা এই যে 1 2 3 4 8 কোথেকে আসে জানো? ওই দেখবার কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঝে মধ্যে ঘুরতে যাবা, ওখানে ঘুরতে যাও, প্রেম করো না, ওখানে ঘুরতে যাবা, ঘুরতে যেয়ে দেখবা ওখানের মধ্যে ওরা গবেষণা করার জন্য দেখবা ওরা সাইনবোর্ড লাগাইছে যে এটা হচ্ছে ধরো আমাদের হচ্ছে কী নাম, আমাদের হচ্ছে তোমার উম্মে হাবিবা, ধরো ও কৃষিবিদ, তো ও জমির মধ্যে লাগাইছে হাবিবা 1, হাবিবা 2, হাবিবা 3, হ্যাঁ এরকম করে লাগাইছে। তো হাবিবা 4 এটাই ধরো ওর পারফেক্ট, এটাও যা চাচ্ছে তা পাইছে। ওই হাবিবা 4 ওখান থেকে উঠে দিয়ে আসে হচ্ছে যে তখন তা আর্টিকেল পাবলিশ করবে। এই জন্য 1 2 3 4 5 6 7 8 এমন হয়, হ্যাঁ এক একটার মধ্যে এক এক গুণাবলী ওরা দিছে। তাহলে ওই উচ্চ ফলনশীল ধান ইরি 8 এটা হচ্ছে যে বিশ্বের প্রথম উচ্চ ফলনশীল ধান, এটা সর্বপ্রথম 67 সালে হয় এটা, রাইট। আর পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পৃথিবীর প্রথম জিঙ্ক সমৃদ্ধ যে ধান এটা হচ্ছে ব্রি 62, এটা পৃথিবীর প্রথম জিঙ্ক সমৃদ্ধ ধান। আর নতুন একটা ধান তোমরা জানো যে মুজিব বর্ষ উপলক্ষে তোমার নতুন একটা ধানের জাত আবিষ্কার হয়েছে, সেটা হলো বঙ্গবন্ধু 100, এটা মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু 100, এটা জিঙ্ক সমৃদ্ধ একটা ধানের জাত, এটার আবিষ্কারক ব্রি। ওকে, তাহলে পরীক্ষা প্রশ্ন আসবে নিচের কোনটি জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত? বঙ্গবন্ধু 100 প্রশ্ন আসবে, বঙ্গবন্ধু 100 কি কোন ধরনের ধানের জাত? হ্যাঁ এটা জিঙ্ক সমৃদ্ধ। ব্রি নিয়ে অনেক মাথার মধ্যে গ্যাঞ্জাম লাগতে পারে। ব্রি 33 মঙ্গাবৃত অঞ্চলের জন্য, এগুলো খরা সহিষ্ণু খুবই। কিন্তু ব্রি 46 এটা বন্যা পরবর্তী এলাকার উপযোগী ধান, বন্যা হয়ে ওখানে যখন অনেক পলিমাটি চলে আসে। ব্রি 62 পৃথিবীর প্রথম জিঙ্ক সমৃদ্ধ ধান, একটু আগে বললাম ব্রি 62। ব্রি নিয়ে ব্যাপক গ্যাঞ্জাম লাগতে পারে, তাহলে ব্রি সিরিয়ালগুলো মনে রাখবা কোনটা কি। এগুলো সাধারণত পরীক্ষা যদি খুব কঠিন হয়, তোমার কপাল খারাপ হলে এগুলো আসতে পারে, যদি মানে এক্সামিনার যদি খুবই গিরিঙ্গিবাজ হয় আর কি, শয়তান মার্কা এক্সামিনার হলে এগুলো দিবে। আর এক্সামিনার যদি ভালো লোক হয় তাহলে দিবে ধানের উন্নত জাত, নিচের কোনটি ধানের উন্নত জাত, ধান গবেষণা ইনস্টিটিউট কোথায়, এরকম প্রশ্ন আসবে। আর যদি তোমার গিরিঙ্গি মার্কা এক্সামিনার হয় তাহলে দিবে এরকম পৃথিবীর প্রথম জিঙ্ক সমৃদ্ধ ধান কোনটি, হ্যাঁ ব্রি 62 এরকম। নারিক 1 খরা সহিষ্ণু ধান, আগে বলছিলাম এটার কথা। অগ্নিবোরা এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এটা ধান ভেজালেই ভাত, তোমরা যারা আলসা যারা ভাত রান্না করতে চাও না, ওইটা ভেজালে ভাত হয়ে যাবে ভিতরে, অগ্নিবোরা। আর হরিধান ওনার কথা আগে বলছি, ওনার আবিষ্কারক হরিপদ কাপালি, উনি উচ্চ ফলনশীল দেশি জাতের ধান আবিষ্কারক। ওনার জীবন কাহিনীটা একটু পড়ি, উনি এখন নাই আর, বাট ওনার জীবন কাহিনীটা পড়েও। তাহলে ধান নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আমরা পড়ে ফেলছি মোটামুটি। তোমার হচ্ছে 70 ভাগ জমিতে ধান চাষ হয়, কাটারি ভাগ হলো দিনাজপুরে বিয়ে করতে হবে, কাটারি ভাগ চালে ভাত যদি খাইতে হয় তোমারে। সবচেয়ে বেশি চালকুল রয়েছে নওগাঁ জেলায়, এই জন্য এটা বলা হয় ধানের শহর। ধানের শহর না, এটার নাম কি না ছিল নওগাঁকে, এই কি শহর বলছিলাম বলে তো গেছি, ধানের রাজধানী বলছে না, ধানের রাজধানী। আসো নি কেউ তোমরা নওগাঁর লোকজন? ওকে, নওগাঁর লোকজন আছে, বাহ। ক্যাপিটাল আর প্রাইস, বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় বোরো সবচেয়ে বেশি। কার্তিক মাসে রোপণ করে এটা প্রায় বৈশাখ জ্যৈষ্ঠ পর্যন্ত কাটা চলে। পৃথিবীর সবচেয়ে বেশি ধান উৎপাদনকারী দেশ হচ্ছে চীন, প্রধান ধান উৎপাদনকারী দেশ। চীনারা কিন্তু প্রচুর ভাত খাইতে পারে, কিন্তু আমাদের মতো এতটুকু খাই না, বাট ওখানে প্রচুর চাল উৎপাদন হয়। পৃথিবীতে ভাত খাওয়ার দিক দিয়ে নাম্বার 1 মানে আমরা। পাওয়ার থ্রেশার, এটা ধান মারার একটা মেশিন, পরীক্ষা আসবে যে পাওয়ার থ্রেশার কী জিনিস। হ্যাঁ, রোপ আমন ধান এটা কাটা হয়ে হচ্ছে অগ্রায়ণ পৌষ মাসের দিকে। কাটারি পক্ষ দিনাজপুর, ডাবল চলে আসছে। আচ্ছা, দিনাজপুরের লোকটা খুশি হয়ে গেছে। উন্নত জাতের কিছু ধানের নাম আগে একবার পড়ছিলাম, এখানের মধ্যে বাংলামতি, ব্রিশাইল, সোনার বাংলা, সুফলা, মালা, বিপ্লব, প্রগতি। সকালে ঘুম থেকে ওইটাই তো নাস্তা ছিল পান্তা ভাত, দুপুরে আবার ভাত, বিকেলবেলা মন খারাপ লাগে একটু ভাত, রাতে 8টার দিকে ভাত, ঘুম আসার সময় শেষের দিকে ঘুম আসে না আবার ভাত, এইভাবে আমরা অনেক ভাত খাই। আমি আগে এরকমই ভাত খাইতাম, এখনও ছেড়ে দিচ্ছি, আমি এরকম ভাত খাইতাম। মন খারাপ হইলে কই আমাকে একটা ভালো করে 2টা ডিম ভাজি করে ভাত দাও, ভাত খেলে মনটা ভালো লাগতো, ভাত খেয়ে শুয়ে থাকতাম। তো পাট হলো সোনালী আঁশ বাংলাদেশের, আর বাংলাদেশের তোষা পাটের জিন বিন্যাস আবিষ্কার করে ডক্টর মাকসুদুল আলম। প্রশ্ন আসতে পারে যে মাকসুদুল আলম কোন ধরনের পাটের তোমার জিন বিন্যাস করে, গিরিঙ্গি মার্কে এক্সামিনার হলে দিবে আর কি তোষা পাট, কারণ মাকসুদুল আলমকে আমরা চিনি, তোষা পাটটা বলে যায় আর কি। আর 3টা জিনোমার্কে আন্তর্জাতিক স্বীকৃতি পাইছে বাংলাদেশ। পাট উৎপাদনে ভারত হলো শীর্ষ, বাংলাদেশ হলো দ্বিতীয়। শ্রেষ্ঠ পাট বলে ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা। সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুরে। জুট পলিমার, পাট থেকে জুট পলিমার তৈরি
করার যে পদ্ধতি এটা আবিষ্কার করে বাংলাদেশের বিজ্ঞানী মোবারক আহমেদ খান। পলিমার তৈরি করলে কী সুবিধা, পলিমার দিয়ে আমরা তখন ব্যাগ বানাতে পারবো। আর পাট থেকে উনি সাশ্রয়ী জুটিনও তৈরি করে, অনেক কিছু তৈরি করছে। এ হচ্ছে ডক্টর মোবারক আহমেদ খান। কিন্তু দুঃখজনকভাবে ওনার পাটের তৈরি যে সোনালী ব্যাগ এটা আলোর মুখ দেখে নাই। কারণ আমাদের দেশে কেউ কিছু আবিষ্কার করলে আমাদের সচিবরা চিন্তা করে যে এটা যদি উৎপাদন বেশি করা হয় তাইলে শুধু আমদানি করতে চাই সবাই, একটু আমদানি করলে তো হবে টাকা, আমদানি করলে তো এখানে কমিশন ভাগ পাটারা পাওয়া যায়। তা আমরা সবাই চাইছি আমদানি করতে, দেশে কিছু উৎপাদন করতে চাই না। তো যাই হোক, এটা আলোর মুখ দেখে না খুব একটা, বাট এটা খুব ভালো একটা জিনিস হইতে হইলে ডেউটিন জুটিনে বানাইছে এবং তোমার হচ্ছে যে সোনালী ব্যাগও বানাইছে নি। জুট কাতান তো আছেই, জুটের তৈরি আছেই তো। আর এই যে জুটের তৈরি কাপড়ের মধ্যে কী সমস্যা, জুটের তৈরি কাপড় হচ্ছে মোটা, একটু গরম, হ্যাঁ অনেক বেশি মোটা, যাতে এই সুতাটা যাতে একটু সফট হয় সেই জন্য পাট ও তুলার মিশ্রণে একটা কাপড় বানানো হয়েছে, যেখানে 70% পাট 30% তুলা, না বলে জুটন, জুট প্লাস কটন ইকুয়াল টু জুটন, আবিষ্কার ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। পাট পচানোর জন্য পদ্ধতি এটা বলে রিবন রেটিং। তাহলে পাট প্রধান অর্থকরী ফসল, শীর্ষ দেশ ভারত, দ্বিতীয় বাংলাদেশ। বইয়ের মধ্যে বাংলাদেশ প্রথম লিখছে, বেসিক ভিউ অনেক প্রথম বলতেছে, বাট আমরা লিস্টে দেখে আসলাম এখনও বাংলাদেশ 2 নম্বরে চলে আসছে। ফাওয়ার মধ্যে লেখা আছে বাংলাদেশ এখনো দ্বিতীয়, এই কয়েকদিন আগের ডেটা। পাট রপ্তানিতে শীর্ষ দেশ হলো বাংলাদেশ, রপ্তানিতে শীর্ষ কিন্তু, এই রপ্তানি শীর্ষ কিন্তু। এখন তুমি কনফিউজ হয়ে যাবে এবার। তাহলে শুনো, ভারত কিন্তু পাট রপ্তানি বেশি করে না, ওদের ইন্টারনালি ওরা কনজিউম করে, এবং ওরা পাট রপ্তানি করে না, ওরা পাটজাত পণ্য রপ্তানি করলে ওটাকে ভ্যালু অ্যাড করে। ওরা আমাদের থেকে পাট কিনে নিয়ে এটাকে ওরা কাজে লাগায়, আরও নতুন নতুন প্রোডাক্ট বানায় টানে, তারপরে এটা বিদেশে গেছে। ওরা আরও অনেক চালাক, ওরা সুতো বানায়, এরা অনেক প্রোডাক্ট বানায়, হ্যাঁ ওরা এর থেকে আরও বেশি প্রফিট করে। আমরা সেটা করতে পারি না, কারণ আমরা পাট নিয়ে আমরা আসলে খুব বেশি কাজ করি না আর কি, আমরা সব রেডিমেড খেতে চাই। বিশ্বের 1/3 পাট বাংলাদেশে তৈরি হয়। পাট বেশি জন্ম হচ্ছে তোমার ফরিদপুর জেলায়, বলে ফেলছি এগুলা। এই সবচেয়ে বড় পাটকল হচ্ছে আদমজি পাটকল, বর্তমান বন্ধ হয়ে গেছে। 3 ধরনের পাট আছে, সাদা পাট, মেস্তা পাট, তোষা পাট। উন্নত জাতের আঁশ পাওয়া যায় তোষা পাট থেকে। আর একটা তোষা পাটের জাত হইল তোষা D154, তোষা D154 উন্নত জাতের পাট। বলেন সেকেন্ড দিবা কি না, পরীক্ষা আসবে না এটা, যাও আসতে সেকেন্ড দিবা। গম, এটা হচ্ছে দ্বিতীয় প্রধান খাদ্যশস্য, শীতকালে চাষ হয়। ভুট্টা হচ্ছে ব্র্যাক উদ্ভাবিত হাইব্রিড ভুট্টার, নাম উত্তরণ, আগে পড়ে ফেলছিলাম একবার। আর ভুট্টা উৎপাদন শীর্ষ জেলা হচ্ছে দিনাজপুর। চা হচ্ছে যে 1940 সালে চট্টগ্রামের কোদালায় প্রথম চা বাগান প্রতিষ্ঠা হয়, যা কুণ্ডুতে চা বাগান নামে পরিচিত। এটা হলো প্রথম চা, বাণিজ্যিকভাবে না, এটা বাণিজ্যিকভাবে না, বাণিজ্যিকভাবে প্রথম চা চাষ শুরু হয় সিলেটের মালনীছড়ায় 1857 সালে। সিলেট অঞ্চলে চা ভালো জন্মানোর কারণ পাহাড়ও প্রচুর বৃষ্টি। আর পঞ্চগড় থেকে অর্গানিক মিনা চা সর্বপ্রথম বাজারজাত শুরু করে কাজী টি এস্টেট। সবচেয়ে বেশি চা রপ্তানি হয় পাকিস্তানে। উৎপাদিত চায়ের রপ্তানি করা হয়, 65% রপ্তানি করে দেওয়া হয়। অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে পঞ্চগড়ে। আর প্রথম অর্গানিক চা এটা হচ্ছে মিনা চা। সবচেয়ে বেশি উৎপাদন তো মৌলভীবাজার, জানো। পাশে 2 ধরনের চা উৎপাদন হয়, একটা কালো চা, একটা সবুজ চা। এখন চা বাগান কয়টা আছে বাংলাদেশে? আছো এটা নিয়ে তুমি হচ্ছে, আমি জানি তুমি হচ্ছে মোটামুটি একটা মারামারি করবা। চা বাগান 168, তার মধ্যে সর্বশেষ যেটা তোমার হচ্ছে চট্টগ্রামে নতুন একটা চা বাগান হয়েছে তোমার, সর্বশেষ যেটা, হ্যাঁ ওটা সহ 168টা, এটা নিবন্ধিত। এটা বই পুস্তকে এখন এত আপডেট এখন আসে নাই, তো হোপফুলি পিএসসির লোকজন আমার মনে হয় না এতটুকু ওরা হচ্ছে। অপশন 168 থাকলে ওটা দেখাই ফেলো, যদি অপশন 168 থাকে আর কি, না থাকলে 67টাই। তাও মারামারি করো না এগুলো নিয়ে। না হালদা ভ্যালি তো অনেক আগের, হালদা ভ্যালি তো তোমার হচ্ছে অনেক আগের। হালদা ভ্যালি হচ্ছে যে তোমার ওই যে পেট্রোল মোটর তো শাহিম ভাইদের। হালদা ভ্যালি মালিক জুনিয়র ডক্টর, অর্থোপেডিক ডক্টর। তো এখন এটা 67টা তুমি দেখো সবসময়, কারণ বই পুস্তকে 67টা এখনও আছে এখনও, হ্যাঁ। তো পিএসসি লোকজন এখনও মনে হয় এত আপডেট হবে না, হইলো আর না হইলেই যদি 168 যদি থাকে বাই চান্স, তাহলে উঠে দেখাও, না থাকলে নেই। ওই বেটা ঘড়ির দিকে তাকান, তাকাইতে গেছে, তুমি এই দিকে না তাকাবা, তুমি আমি আসি পড়ার দিকে, তুমি ঘড়ির দিকে আসো। আর তোমার চা নিয়ে তোমার মধ্যে তোমার হচ্ছে যে খাগড়াছড়িতে 3 হোত্রি, ওকে 3 হোত্রি খাগড়াছড়ি, আরিফুল আমাদের সঠিক উত্তর দিচ্ছে, ওকে। তো তুমি দুইটা মোটামুটি মাথার মধ্যে রাখো, অপশান 168 থাকলে দিও, না থাকলে নেই, না থাকলে 67। আর চা বাজারজাতকরণের জন্য তোমার নিলাম বাজার অবস্থিত চট্টগ্রামে, ওখানে চা নিলাম হয়, চা বোর্ড হলো চট্টগ্রামে। আর চা বাজার থাকে ভিটামিন বি কমপ্লেক্স, উচ্চ তাপে কিন্তু এই ভিটামিনটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ। তো উনি এই যেভাবে তোমার হচ্ছে যে এই জন্য উনি অল্প অল্প করে তাপ দিচ্ছে এখান দিয়ে, চুলে দিয়ে তাপ দেয় না, এই দিয়ে আসলে তোমার গ্যাস লাইটার দিয়ে চা বানাচ্ছে এখান দিয়ে,
কারণ চা পাতা থেকে কি ভিটামিন বি কমপ্লেক্স, মানে বেশি তাপ দিলে নষ্ট হয়ে যাবে। এটা আবার খুশি হয়ে গেছে সবাই, একদম পরিচিত লাগতেছে ওনাকে। তাহলে চার আদিবাস হচ্ছে চীনে, চা বাগান হচ্ছে ছায়া বৃক্ষ নামে পরিচিত। দ্বিতীয় অর্থকরী ফসল হচ্ছে যে চা। কেন আমি চা লেগে সার্চ দিলাম এরকম, তো এটা ছবি আসলো, তো সমস্যা কি, আমি তো চা সার্চ দিলাম। মোট চা বাগান 67টা, তাইলে তুমি 68টা মাথায় রাখবা, যদি অপশানে থাকে, নাহলে নেই, মাথায় রাখো। কিন্তু কোথাও এগুলো নিয়ে মারামারি করো না যে ভাই 168টা, আমি জানি কনফার্ম। আমি চা বাগান সবচেয়ে বেশি হলো সিলেটে 131টা, আর বিভাগ হিসেবে, আর মৌলভীবাজার জেলা হিসেবে বেশি। তো জেলা হিসেবে মৌলভীবাজার, চায়ের শহর মৌলভীবাজার, হ্যাঁ। আর বিভাগ হিসেবে অবশ্যই সিলেট। প্রথম পরীক্ষামূলক চা শুরু হয় 1840 সালে সিলেটের কোদালাই, যা কুণ্ডুদের বাগান নামে পরিচিত। বাণিজ্যিকভাবে বলে সিলেটের মালনী ছড়াই, এর 54 নাকি 57, মালনী ছড়া হলো 57। প্রথম অর্গানিক চা বলে ফেলছে পঞ্চগড় জেলায়। তারপরে চা গবেষণা কেন্দ্র, এটা যেখানে থাকার কথা সেখানে আছে, মৌলভীবাজারে আছে। আলুটা হচ্ছে তোমার পটেটো, আসছে স্প্যানিশ পাটাটা থেকে, হ্যাঁ। পাটাটা নামে একটা বিস্কুটের মনে পাওয়া যায় এখন, না পাটাটা। আর বাংলায় আলু আনা হয় নেদারল্যান্ড থেকে। যেহেতু ইন্ডিয়ান, নেদারল্যান্ডও হইলো, বাংলাদেশে আলু আনছে তোমার মূলত ব্রিটিশরা। ওই ইংল্যান্ডকে কী বলো এখানে, বিলাত, এই জন্য বলে বিলাতি আলু। আলু বাংলাদেশে ছিল না, কিন্তু ওরা নিয়ে আসছে আসার সময়, ওয়ারেন হেস্টিং বাই নিয়ে আসছে। আলু উৎপাদনে বাংলাদেশ কত, সপ্তম না অষ্টম? লাস্ট আমরা কোনটা কী বললাম, সপ্তম লাস্ট। কোনো বইয়ের মধ্যে এখন অষ্টম হয়ে ওরা রয়ে গেছে, আমি কিন্তু 2টা রেখে দিছে। বাংলাদেশের সর্ববৃহৎ খাদ্য গোদাম হলে বগুড়া সান্তাহারে। ফসলে বিভিন্ন সার ব্যবহার করি না, আমরা নামগুলো একটু জানি। স্বর্ণা সার, এটা আবিষ্কারক ডক্টর সৈয়দ আব্দুল খালেক। এটা এক ধরনের জৈব সার। এটা হচ্ছে যে জৈব সার দিলে কী হয়, মাটিতে অক্সিজেন, নাইট্রোজেনের পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। আর ইউরিয়া সার দিলে উপকার কী হয়, ইউরিয়া সারের মধ্যে কী আছে, নাইট্রোজেন আছে, হ্যাঁ, প্রচুর নাইট্রোজেন আছে। তো নাইট্রোজেনের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায়, হ্যাঁ। আর ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি, 40 থেকে 46%, গাছের পাতাকে সবুজ এবং সতেজ করে। আর যদি গরুকে ইউরিয়া মিশ্রিত খড় খাওয়ানো হয়, তাহলে গরু দ্রুত মোটা তাজা হয়। ভালো না খারাপ, এটা শরীরের জন্য খারাপ কিন্তু। ট্রিপল সুপার ফসফেট, টিএসপি নামে পরিচিত। তো শুধু ফসফেট সার নামে পরিচিত, বা টিএসপি বলে। অ্যামোনিয়াম সালফেট, এগুলো জমি সার হিসেবে ব্যবহৃত হয়। জাস্ট নামটা মনে রাখো। মিউরেট অফ পটাশ, তার পটাশ সার। এটা গাছের ফুল ফল ধারণে বিশেষ ভূমিকা রাখে। ফুল ফোটাতে ও ফল পাকাতে সাহায্য করে ফসফরাস। ফসফরাস কমে গেলে ফুল ফুটবে না, ফল পাকবে না। টমেটো পাকলে লাল হয় কেন, লাইকোপিনের প্রভাবে। আর ফল পাকে কেন, ইথাইলিন নামক হরমোনের কারণে। পরিবেশ বান্ধব সবুজ সার, 2 ধরনের সবুজ সার আছে। একটা নাম হলো তোমার এখানের মধ্যে 2 ধরনের না, সরি। সবুজ সার উৎপাদনের জন্য আমরা 2টি শস্য ব্যবহার করি, ধনচা এবং শন। কী করা হয়, ধনচা শনের চাষ করে ওটা আবার মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, এর ফলে সবুজ সার উৎপাদন হয়। আজকে আমি যা দেখাচ্ছি, তোমরা না আমার ক্লাসে প্রশ্ন করে ভাই কিছু ব্যবসায়িক আইডিয়া দেন, কারা জিজ্ঞেস করছিলাম ভাই কিছু ব্যবসায়িক আইডিয়া দেন, কারা বলছিল এগুলা। এই ব্যবসায়িক আইডিয়া লো, তুমি সবুজ সারে চাষ করো, ধনচা এবং শন দিয়া ব্যবসায়িক আইডিয়া পাইলা তুমি। আজকে তোমার কত ব্যবসায়িক আইডিয়া আমি দিচ্ছি, কী করতাম আর কত ব্যবসায়িক আইডিয়া তোমার দিয়ে দিচ্ছি আমি আজকে। তারপরে তুমি হচ্ছে কত রকম ব্যবসায়িক আইডিয়া তোমার এখানে। জুট নিয়ে কাজ করতে পারো, হ্যাঁ। এখন তুমি বললা যে ভাই আমি তো জুট নিয়ে, আমি জুটের জিনিস আমি কই বেচবো, কই বেচবো তোমরা জুটের জিনিস, ভাই আমি তো জানি না কই বেচবো। সবচেয়ে সহজে তুমি কই বেচতে পারো, তুমি শিক্ষিত মানুষ, তুমি কই বেচবা? তুমি নিশ্চয়ই এখানে চার দোকানে বেচবা না, অনলাইনে কই বেচবা তুমি, কই বেচবা তুমি? কী হিসাবা ধর বেটা, কী হিসাবের মধ্যে এগুলো বোকার জিনিস। অ্যামাজনে বেচবা তুমি, ওরে বোকা, তুমি অ্যামাজনে বেচবা। তুমি যায়া আজকে অ্যামাজন FBA লেগে সার্চ, অ্যামাজন FBA লেগে সার্চ দিবা, হ্যাঁ, দেখবে অ্যামাজন FBA। দেখবে তোমার মতো তোমার চেয়ে অনেক কম শিক্ষিত লোকজন অ্যামাজন FBA করে বাংলাদেশ থেকে অনেক প্রোডাক্ট বিক্রি করতেছে, হ্যাঁ। অ্যামাজনে দিবা তুমি, অ্যামাজন লোকজন ওরা তোমার প্রোডাক্ট পুরো দুনিয়া ব্যাপী তোমাকে হচ্ছে যে পৌঁছানোর ব্যবস্থা করবে। তো অ্যামাজন FBAতে তুমি হচ্ছে জুটের তৈরি জিনিসপত্র বিক্রি করবা। আর ব্যবসা করতে হয় যে জিনিসটা তোমার এলাকায় অ্যাভেলেবেল, তার মানে তুমি অল্প দামে কালেক্ট করতে পারবা, ওই জিনিসই ব্যবসা করতে হয় সবসময়। তো তোমার পক্ষে তো বাংলাদেশে এখন জুটের তৈরি, যে জুট দিয়ে তুমি অনেক কিছু করতে পারো। এখন জুটের তৈরি ব্যাগ বানায় লোকজন, অনেক কিছু করে তুমি সুন্দর ডিজাইন করে অ্যামাজন FBAতে তুমি দুনিয়াভাবে বিক্রি করতে পারবা, হ্যাঁ। আমরা কিছু টাকা বিকাশে পাঠা দিও এই বুদ্ধিটা দেওয়ার জন্য, কারণ আমি ফ্রিতে তোমাকে বুদ্ধি দিচ্ছি, বিকাশে কিছু টাকা দিয়ে দিও আমারে, আমার তো জানোই না। কৃষি দিবস হচ্ছে তোমার 15 নভেম্বর
এত দিবস মনে থাকবে না, মনে থাকলে ভালো, না থাকলে আরও ভালো। জাতীয় নিরাপদ খাদ্য দিবস, এটা 2 ফেব্রুয়ারি। হ্যাঁ, বারবার রিভিশন দিবা, যে কটা মনে থাকে ওই কটা আল্লাহ ভরসা, বাকিগুলা নাই। দিবস রিভিশন দিতে দিতে যা মনে থাকে, 90% ভুলে যাবে, 10% মনে থাকবে, যেগুলো মনে থাকবে সেখান থেকে পরীক্ষা আসবে, এগুলো নিজেরা পড়ে নিবা। আচ্ছা, দেশের মোট জিডিপির মৎস্য সম্পদ কত %, এটা আমি এখানে ফাঁকা রাখছি। এটা তুমি ওই আমাদের অর্থনৈতিক সমীক্ষা থেকে দেখে এটা ফিল আপ করবা, 2023 থেকে দেখে ফিল আপ করবা। এটা তুমি যখন যে এপ্রিলে দিবা সেটা থেকে দেখে ফিল আপ করে ফেলবা। এটা যে মোট জিডিপির কত % মৎস্য সম্পদ থেকে আসে পরীক্ষার আগে। তো আমি পরীক্ষার আগে নতুন আর অর্থনৈতিক সমীক্ষা আসবে না, 2023 সাল যেটা আছে সেটা দেখে গবেষণা করে এখানে ফিল আপ করে ফেলবা। রপ্তানি আয়ের 1.39% মৎস্য খাত থেকে আসে, এটাও আপডেট করে ফেলবা, এটাও দেখবা এটা রপ্তানি আয়ের কত % এখান থেকে আসছে। দুটো তোমার হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট লিখে রাখো। মৎস্য ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, এটা ময়মনসিংহ আগে বলছিলাম। আর প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে। হালদা নদীতে একটা মা মাছ থেকে 4 কোটি টাকার মাছ উৎপাদন হতে পারে। একটা মা মাছ থেকে যে ডিম হয়, সেই ডিম থেকে যে মাছ হয়, একটা মা মাছ থেকে 4 কোটি টাকার মতো মাছ উৎপাদন হয় হালদা নদীতে যে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র আছে। হ্যাঁ, ফিশারিজ ট্রেনিং চাঁদপুর, তাহলে রিসার্চ করবে ময়মনসিংহ। হ্যাঁ, যখন কৃষি বিশ্ববিদ্যালয় আছে ওদের এখানে তোমার তোমার গবেষণা ব্যবস্থা আছে ওখানে, কিন্তু ট্রেনিং করতে হবে কিন্তু তোমার শাহরিয়ারবাজার এলাকায়, চাঁদপুরে প্রশিক্ষণ নেবে চাঁদপুরে। আর আছে না লোকজন আমাদের চাঁদপুরে, আব্দুল হান্নান, ফারিয়া, বাহ, সেই ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টের লোকজন, কী অবস্থা, যেখানে যায় সেখানে থাকার কোনো অভাব হবে না। তো সরকার ঘোষিত দেশের প্রথম মৎস্য অভয়াশ্রম, এটা হলো হাইল হাওর, শ্রীমঙ্গল মৌলভীবাজারে। মৎস্য সম্পদ এখানের মধ্যে কিছু তথ্য মনে রেখে আমরা, এটা হচ্ছে থ্রাস্ট সেক্টর বলা হয়, হিমায়িত খাত। থ্রাস্ট সেক্টর মানে হচ্ছে যেটা আমাদের অর্থনীতিকে অনেক আগাই দিতে পারবে, থার্ড সেক্টর। আর মাছ আমাদের দৈনন্দিন খাদ্যের প্রাণী জামাইশের যোগান দেয় প্রায় 60%-এর মতো। আমাদের দেশে দৈনিক মাথা পিছু মাছ সরবরাহের পরিমাণ প্রায় 28 গ্রামের মতো। আর পৃথিবীতে খুব গরিব যে কয়টা দেশ আছে, বুরুন্ডি, ওরা খুবই কম প্রোটিন খায়। তো আমরাও কম প্রোটিন কনজামশনের দিক দিয়ে আমরাও বিশ্বের মধ্যে গরিবের চেয়ে গরিব, খুবই গরিব আমরা, প্রোটিন কম খাইতে পারি আমরা সবাই গরিব, আমরা সবাই জেনেটিক্যালি গরিব। আর কুয়েট সিটি হিসেবে পরিচিত হচ্ছে খুলনা অঞ্চল চিংড়ি চাষের জন্য। চিংড়িকে বলা হয় হোয়াইট গোল্ড। গলদা হইলো স্বাদু পানিতে, আর বাগদা হইলো লোনা পানিতে। তো তোমার বন্ধু যদি বলে আমাদের পুকুরে প্রচুর বাগদা চিংড়ি হয়েছে, তুমি ভাববা কি ওই পুকুরে ইলিশ মাছ চাষ হলে যা হবে সেরকম আর কি। বাগদা চিংড়ির জন্য তোমার লোনা পানি লাগবে, লোনা পানিটা ওরা ঘের করে ওটাকে জমায়, ঘের করতে হয় চিংড়ি, সেখানের মধ্যে বাগদা চিংড়ি চাষ করতে হয়। গলদা হলে লোনা পানি না, গলদা হলো তোমার কি স্বাদু পানিতে, পুকুরে পানিতে হবে গলদা চিংড়ি। বাগদার জন্য লোনা পানি লাগবে, লবণাক্ত পানি লাগবে। আর বাগদা চিংড়ি বাংলাদেশের 10ম জিআই পণ্য। জিআই পণ্য হচ্ছে যে শুধু অ্যাড হইতেছে জিআই পণ্য। আমি আজকের জন্য কয়টা এটা পড়াবো না, পরীক্ষার আগ পর্যন্ত দেখো, ওয়েট করো যে কয়টা আসে, তারপরে তুমি এটা পড়ে ফেলো। 45-20 চলে আসছে জিআই পণ্য কয়টা, তারপরে তুমি পড়ে পরীক্ষার আগে, এখন না, এখন মনে হয় 21টা আছে সর্বশেষ, 21টা না, এখন 21টা তো না, নতুন 4টা আসছে, এখন 21টা। তো পরীক্ষার আগ পর্যন্ত আরও কয়টা আসে দেখো, এই জন্য আমি এটা আজকে পড়াবো না। আর হিমায়িত চিংড়ি দ্বিতীয় সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। আসো ইলিশ, এটা হচ্ছে আমাদের মৎস্য উৎপাদনের প্রায় 12% আসে ইলিশ থেকে, 12% ইলিশ থেকে আসে। ইলিশ হলেও জন্য আমরা জিআই প্যাটেন্ট লাভ করছি, এবং ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম, এটা অন্য সেকেন্ড হওয়ার কোনো চান্স নাই। একজন তেলাপিয়া নিয়ে একজন খুব ছিল যে তেলাপিয়া উৎপাদনে বাংলাদেশ কত, ওর প্রিয় মাছ তেলাপিয়া, তেলাপিয়া উৎপাদনে তোমার হচ্ছে বাংলাদেশ হলো 4র্থ, এশিয়ার মধ্যে 3য়। আমি বলতে ফালতু, কোনটা ফালতু, ইলিশ নাকি কোনটা? ইলিশ খেতে যাই তাহলে আমার ইলিশ ফালতু, হাই রে, তোমার লোক আমার কথা নাই, যাও, তোমার আমার কোনো কথা, কারণ আমি তোমার পাশে দাওয়াত খেতে গেলে তুমি ইলিশ খাবো না। আজকে গেলে আমার সাথে যাইতে পারো, আমরা আজকে ইলিশ খেতে যাবো রাতের 11টা বাজে, যদি তোমরা কি পুরান ঢাকা আশেপাশে ওখানে দিয়ে, বা ধানমন্ডি ওখানে, না ধানমন্ডি না সরি, মানে আমাদের গাড়ি যেখানে যাবো আর কি, মামাতে যাবো আমরা আজকে ইলিশ খেতে যাবো। আমি তুমি আমার সাথে ইলিশ খেতে আসো, তুমি আসলে জীবনটাই বৃথা তোমার, তুমি বাংলাদেশে জন্মগ্রহণ করছো, ইলিশ খাইতে পারো নাই, তোমার জীবন। ইলিশ অভয়ারণ্য 6টা আছে, নাম মুখস্থ করতে হবে না, 6টা অভয়ারণ্য আছে। আর এইসব ছোটোখাটো তথ্য কপাল খারাপ হলে আসবে, যদি কপাল খারাপ হয় তোমার, মানে যদি বেশি গিরিঙ্গি মার্কের কোশ্চেন হয় তখন আসবে। ইলিশের জীবন রহস্য আবিষ্কার করছে কি, যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় দুজনে মারামারি লাগছিল। তো আমরা রায় দিয়েছি, ঠিক আছে আপনারা দুজনে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আপনারা এগ্রিকালচারাল, আপনারা দুজনেই পাইছেন, দুজনকে আমরা রায় দিয়ে দিয়েছি। প্রথম মারামারি ছিল, এটা নিয়ে কিছু মন কষাকষি ছিল 2 পক্ষের মধ্যে, তো আমরা 2 পক্ষকে দিয়েছি, আর ঠিক আছে আপনারা ভালো দুজনেই করছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হলো অধ্যাপক হাসিনা খান, এবং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম। ওনারা
দুজনকে আমরা রায় দিয়ে দিছি যে আপনারা দুজনে যতভাবে করছেন। এটা নিয়ে দুই পক্ষের মধ্যে একটু মন কষাকষি ছিল। তো এটা হলো মানুষের দ্বিতীয় জিআই পণ্য। 1 নম্বর কোনটা? প্রথমটা কোনটা? প্রথমটা হচ্ছে কি? জামদানি। হ্যাঁ, 2 নম্বরটা হলো ইলিশ। বিশ্বের মাত্র 11টা দেশে ইলিশ উৎপাদন হয়, বাংলাদেশে 1 নম্বরে। 12% অবদান আছে বাংলাদেশের টোটাল মাছ উৎপাদনে। জিডিপিতে 1% অবদান ইলিশের। আর ইলিশের জীবন রসদ তোমার উন্মোচন করছে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসিনা খান এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শামসুল আলম। ইলিশ রপ্তানি নিষিদ্ধ আছে বাংলাদেশে আপাতত, 2012 সালে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আমরা মাঝে মধ্যে গিফট হিসেবে ভারতকে মাঝে মধ্যে দেই। ছোট অভয়ারণ্যের মধ্যে বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর, পটুয়াখালী, মুখস্থ করতে হবে না। চাঁদপুরকে বলা হয় ইলিশের বাড়ি। চাঁদপুরকে বলা হয় ইলিশের বাড়ি। মার্চ এপ্রিল 2 মাস ইলিশ ধরা নিষিদ্ধ। ইলিশ ধরা বলে জাটকা সহ সব ধরনের ইলিশ মাছ ধরা নিষিদ্ধ। জাটকা মানে 10 ইঞ্চি থেকে তোমার হচ্ছে যে 25 সেন্টিমিটার মানি তো তোমার হচ্ছে আমাদের 10 ইঞ্চির মতো। 10 ইঞ্চি বা তার নিচের সাইজের যে ইলিশগুলো সেগুলো আমরা ধরতে পারবো না। মৎস্য গবেষণা ময়মনসিংহ আগে বলছি। 5টা মৎস্য গবেষণা কেন্দ্র আছে বাংলাদেশে। তাহলে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের আন্ডারে 5টা মৎস্য গবেষণা কেন্দ্র আছে। স্বাদুপানিটা হচ্ছে ময়মনসিংহ, নদী কেন্দ্র চাঁদপুর, লোনাপানি খুলনা, সামুদ্রিক কক্সবাজার, চিংড়ি বাগেরহাট। স্বাদুপানি মাছ বৃদ্ধিতে বাংলা দ্বিতীয় বলে ফেলছি, মাছ উৎপাদন বৃদ্ধিতে সরি। ও ভাত খাইলাম, মাছ খাইলাম, ওরে মাছ খাইলাম, এখন আছে মাংস খাবো আমরা। সেদিকে চলে আসছি মোটামুটি। ভাত খাইলাম, মাছ খাইলাম, মাংস খাই ফেলি। আছো আমরা লিলিত গোবাইরে আগে পড়ছিলাম, গতবর্ষে জাত উন্নয়নে ওনার ভূমিকা আছে। বাংলাদেশে প্রথম আর্টিফিশিয়াল ইনসেমিনেশন মানে তোমার এই যে উৎকৃষ্ট মানের গবাদি পশুর জাত, মানে ওই যে বিদেশ থেকে আমরা সিমেন নিয়ে এসে আমরা আমাদের দেশেও গরুগুলোকে প্রেগনেন্ট করছি। এটা প্রথম বাংলাদেশে 1995 সালে শুরু হয়েছে। খিদে লাগছে? খিদে লাগলে খাইতে থাকো। তোমার খাইতে থাকো, নিষেধ করা নেই তোমার কেউ। তো গবাদি পশু গবেষণা ইনস্টিটিউট এটা হলো সাভারে, যেহেতু এখানে প্রচুর গরু টরু পালা হয়। গো প্রজনন দুগ্ধ খামার এটা সাভারে। প্রজনন কিন্তু সাভারে না, প্রজনন করমজল। পাবনা লাহিড়ী মোহন হাট কিসের জন্য বিখ্যাত? দুগ্ধজাত সামগ্রীর জন্য বিখ্যাত। প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি দুগ্ধজাত সামগ্রীর জন্য বিখ্যাত? পাবনা লাহিড়ী মোহন হাট, বাসার পাশে। ঠিক আছে, আমাদের জন্য দুধ টুধ কিনে পাঠিয়ে দিও তুমি। পাবনার রাজার দাম হলো 11 লাখ। ওদের এলাকার রাজা, ওদের রাজা বিক্রি হয়েছে কিছুদিন আগে। এরকম রাজা রানী ওখানে পাওয়া যায় পাবনাতে। দেখো আমরা কি রাজাদের নাম পড়ি? রাজাদের নামের মধ্যে ফ্রিসিয়ান, এটা উন্নত জাতের গাভী। ফ্রিসিয়ান, হ্যাঁ, ফ্রিসিয়ান, জার্সি, সিন্ধি, হরিয়ানা, শাহিওয়াল, এগুলো উন্নত জাতের গাভী। প্রশ্ন আসবে নিচের কোনটি উন্নত জাতের গাভী? এরকম প্রশ্ন আসবে নিচের। ফ্রিসিয়ান কি? ছাগল, গরু, মহিষ এগুলা। তাহলে ফ্রিসিয়ান হচ্ছে উন্নত জাতের গাভী, সবচেয়ে বেশি দুধ দেয় ফ্রিসিয়ান। ব্ল্যাক বেঙ্গল আমাদের অত্যন্ত প্রিয় এক ধরনের ছাগল। যমুনাপাড়ি ছাগল হচ্ছে রাম ছাগলের অপর নাম। আর ব্ল্যাক বেঙ্গল ছাগলের জীবন রহস্য উন্মোচন করেন অধ্যাপক বজলুর রহমান মোল্লা। কুষ্টিয়া গ্রেড বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়ার নাম কুষ্টিয়া গ্রেড। ও মাই গড, ভাত খেলাম, মাছ খাইলাম, তারপরে আমরা গরুও খাইলাম। হ্যাঁ, এখন মুরগি খাইতে হবে আমাদের। শুনো, এই যে তোমরা ভাবতেছো কষ্ট করতেছো, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি কে কষ্ট করছে জানো? প্রাণ দিছে কে তুমি জানো? তুমি এক বিসিএসের ক্লাস একটা করি তুমি হয়রান হয়ে গেছো। সভ্যতার জন্য সবচেয়ে প্রাণ দিছে কে? মুরগি। সভ্যতার জন্য সবচেয়ে বেশি প্রাণ দিচ্ছে মুরগি। স্যালুট দাও ওদেরকে। তো আমরা উন্নত জাতের কিছু ব্রয়লার পড়ি। ব্রয়লার মানে যেগুলো হচ্ছে তোমার, ব্রয়লার হচ্ছে কোনগুলা? যেগুলা মাংস প্রচুর, না, যেগুলো হচ্ছে প্রচুর মাংস দেয়। তাহলে হাই ব্রো, হাই ব্রো, স্টার ব্রো, মিনি ব্রো, ইন্ডিয়ান রোবার, এগুলো হচ্ছে উন্নত জাতের ব্রয়লার। তুমি যদি মানে এই যে পোলট্রি ইন্ডাস্ট্রি যদি মানে ক্রুড একটা ব্যাপার আছে, খুব রুড একটা ব্যাপার, সেই রুড ব্যাপারটা যদি জানো, তোমার মানে মুরগি খাওয়ার সময় তোমার খুব আফসোস লাগবে, ডিম খাইতে বিশেষ করে। জানো কি না কেউ? ধরো চিকের মধ্যে কী হয়? চিকের মধ্যে 2 গ্রুপ হয়, তাই না? চিক হলো একটা পুরুষ চিক, একটা হলো মহিলা চিক। মহিলা চিককে রাখা হয় কারণ ও ডিম টিম দিবে। ও পুরুষ চিককে কী করা হয়? জন্মের 1-2 দিনে কী করা হয়? ওদেরকে
নির্মমভাবে মেরে ফেলা হয়। সহ্য করতে পারলে দেখো কখনো ইউটিউবে, না মোরগ পোলাও না, কখনো যদি তোমার যদি সহ্য করতে যদি পারো তুমি, কারণ ওটাকে পালাটা প্রফিটেবল না, ভয়ঙ্কর। তোমার ওটাকে মেরে ফেলার জন্য তোমার হচ্ছে যে অনেক ওয়ে আছে, তার মধ্যে একটা পলিথিনের মধ্যে ঢুকায়া ধরো 1-2 হাজার চিক পলিথিনের মধ্যে ঢুকায় ফেলে, ওটাকে শ্বাসরোধ করে মেরে ফেলে, গ্যাস দিয়ে মেরে ফেলে। আর লেটেস্ট সিস্টেম হচ্ছে একটা তোমার চাকার মধ্যে ঘুরতে থাকে, মেশিনে ছেড়ে দেয় এবং ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ ওটা তো ডিম দিবে না, তো ওটা পালাটা প্রফিটেবল না, খুবই প্রফিটেবল না, এটা খুবই দুঃখজনক। এটা পুরুষ চিকের দেখছো কি কত কষ্ট করে ওরা, এই যে তোমাদের ডিম খাওয়ানোর জন্য পুরুষ চিকের কত কষ্ট ওদের। তোমার কলচা যদি শক্ত থাকে দেখো ইউটিউবে, রোড আইল্যান্ড রেড হ্যান্ড, এটা মুরগি এবং এটা হচ্ছে তোমার মাংস এবং ডিম দুটাই দেয়। অস্ট্রালোপ এটা হচ্ছে, এটাও দুটাই দেয়, ডিমও দেয় মাংস দেয়। মুরগির বিভিন্ন রোগ হতে পারে, যেমন মুরগির পাতলা পায়খানা হয়, রানীক্ষেত্র রোগ, রক্তামাশয়, এগুলো পাতলা পায়খানা রোগ, কলেরা হয় মুরগির, বার্ড ফ্লু হয়, ছোঁয়াচে বসন্ত রোগ হয়। সিরাজগঞ্জে হচ্ছে দেশের বৃহত্তম গোচারণ ভূমি বাথান, এখানে যেখানে গরু থাকে মুক্ত খোলা আকাশের নিচে। রাজকাঁকড়া এক ধরনের জীবন্ত জীবাশ্ম। রেপটাইল ফার্ম লিমিটেড, এটা কমার্শিয়ালি ক্রোকোডাইল প্রডিউসার। তোমরা জানো এই যে এই ক্রোকোডাইলকে কেন্দ্র করে যে মোস্তাক নামক যে ভদ্রলোক, ওনার সাথে একটা গ্রুপের, মোস্তাকি মূলত বাংলাদেশে ক্রোকোডাইল তোমার হচ্ছে চাষের প্রতিকৃতি। এইটা একটা ব্যবসায়িক আইডিয়া। ক্রোকোডাইল কিন্তু তোমার খুবই তোমার লাভজনক, একটা 40-50 লাখ টাকা বেচতে পারবে, 1 কোটি টাকা বেচতে পারবা একটা। তো এইটাও একটা ব্যবসায়িক আইডিয়া। পিকাল তার সাথে ঝামেলা লাগছিল, তার সাথে এই তুমি কুমির ফার্ম দিতে পারো, কুমির উৎপাদন করতে পারো তুমি, তাহলে আমার আরও কিছু টাকা পাঠিয়ে দেবে বিকাশে, কারণ আমি তোমাকে দ্বিতীয় একটা ব্যবসায়িক আইডিয়া দিয়ে দিচ্ছি। কুমিরকে কাজে ব্যবহার, কুমিরের চামড়া বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যারা ধনী যারা ওরা চামড়া রাখে কুমিরের, আর খাওয়া অনেকে মনে খায় অসম্ভবত। কুমিরের মাংসের চাহিদা আছে অনেক, খুবই এক্সপেন্সিভ। কুমির চাষ করতে পারো তোমরা, তাহলে দেখছি পিটিওর ক্লাস করলে তুমি ক্লাসের পাশাপাশি ব্যবসায়িক আইডিয়া পাওয়া যায়। কয়েকটি প্রাণী গবেষণা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে যে হরিণ প্রজনন কেন্দ্র, এটা হলো ডুলা হাজরা, চকরিয়া, কক্সবাজার, ডুলা হাজরা হবে এটা। মহিষ প্রজনন কেন্দ্র, এটা বাগেরহাট। গাধা, এটা রাঙামাটি। তোমার বলি না গাধা প্রজনন কেন্দ্র আর কি, এটা করে বলছে, গাধা হলো রাঙামাটিতে। আর সরকারি কুমির প্রজনন কেন্দ্র, এটা হলো করমচল, সুন্দরবনে। কৃত্রিম কুমির প্রজনন কেন্দ্র ভালুকা, ময়মনসিংহ, যে ফার্ম নিয়ে বাংলাদেশে এত কাহিনী। ওই মেয়ে খাওয়া দাওয়া তো করছো, মেয়ে একটু ইয়ে করতে হবে না, পানি লাগবে না তোমার, খাওয়া দাওয়া করছো, পানি দিয়ে গোসল গোসল করবা, পানিটা নিয়ে খাইবা, তাড়াহুড়া করো না, আর একটু থাকো। পানি সম্বন্ধে সবচেয়ে বেশি চাহিদা, এটা কৃষিখাতে সবচেয়ে বেশি চাহিদা। বাংলাদেশে পানি জলের অধিকাংশ পূরণ হয় নলকূপের পানি দিয়ে। আর নলকূপের পানিতে প্রথম আর্সেনিক ধরা পড়ে 1993 সালে চাঁপাইনবাবগঞ্জে। বাংলাদেশে 100টি জেলার মধ্যে কিন্তু তোমার মাত্রাতিরিক্ত আর্সেনিক, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি আর্সেনিক নাই। অগভীর নলকূপের পানিতে সবচেয়ে বেশি আর্সেনিক। আর বাংলাদেশের যে জেলাতে সবচেয়ে বেশি আর্সেনিক সেটা হচ্ছে চাঁদপুর। সাবধান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে 0.01। আমাদের এক ফ্রেন্ড ফার্স্ট ইয়ারে আর্সেনিক ধরে ওর কেরিয়ার শেষ। ওর আর্সেনিক ছিল, এখান থেকে ওর স্কিনে প্রবলেম দেখা যায়, ওর অনেক প্রবলেম দেখা যায়। ওর ট্রিটমেন্ট করতে করতে সে পড়াশোনা থেকে শেষ। এখন মনে হয় MBBS এখন পর্যন্ত সব পাস করতে পারে নাই। আমার সাথে লাস্ট কিছুদিন আগে কথা ছিল, এখনও পাস করতে পারে নাই। এক আর্সেনিক দিয়ে ওর জীবন ধ্বংস হয়ে গেছে। ও হচ্ছে যে সারফেস ওয়াটার খাই, ওর খুব প্রবলেম হয়েছিল আর্সেনিক দিয়ে। তো 0.01 মিলিগ্রাম, এটা হলো তোমার গ্রহণযোগ্য মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেটা অনুযায়ী। বাংলাদেশের জন্য একটু বেশি গ্রহণযোগ্য মাত্রাটা 0.0 পাচ্ছে। আর চাঁদপুরে কিছু নলকূপে 1.01, মানে 20 গুণ বেশি পাওয়া গেছে। আর আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান স্থাপন করা হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে। গোপালগঞ্জ নাম না আসার কারণে একজন খুব মাইন্ড করতেছিল, আমার এলাকার নাম আসতেছে না, কারণ প্রধানমন্ত্রীর এলাকা, এ তোমার নাম চলে আসছে, দেখো আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে এখানে। আর আর্সেনিক দূরীকরণে আর্থ ফিল্টার নামক এক ধরনের ফিল্টার আবিষ্কার করছে অধ্যাপক দুলালী চৌধুরী। আর সোনো ফিল্টার বানাইছে অধ্যাপক আবুল হুসাম। দেশে পানি শোধনাগার আছে 4টা। প্রথমটা হলো চাঁদনীঘাট, বৃহত্তম পদ্মা পানি শোধনাগার, এখন যেটা, আগে সায়দাবাদ ছিল, এখন হলো পদ্মা। সেচ প্রকল্প, গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প 1954 সালে প্রথম উদ্বোধন করা হয়। এই যে জিকে প্রজেক্ট, গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প, এটা কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং মাগুরা জেলায় অবস্থান এটার। তিস্তাবাদ, লাউবে দেখবে এখানে উঠে মাঝে মাঝে ছবি দেয়, লালমনিরহাটে তিস্তাবাদ। হ্যাঁ, এই তিস্তাবাদ আওতাভুক্ত এলাকা হচ্ছে রংপুর থেকে দিনাজপুর, রংপুর থেকে দিনাজপুর।
তো এটা বৃহত্তম সেচ প্রকল্প রংপুর, লালমনিরহাট এবং নীলফামারী জুড়ে আছে। তিস্তা নদীর উপর বাঁধ নির্মাণ করে ওই পানিটা আটকায়া সেচ কাজে ব্যবহার করা। ডিএনডি বাঁধ, ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা বাঁধ, এটা একটা আলোচিত একটা প্রকল্প। এটা হইলে পরে আমরা মোটামুটি তোমার পানি সমস্যার অনেক সমাধান হবে ঢাকা নারায়ণগঞ্জে। এই ডিএনডি বাঁধটা এটা বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদীর তীরে অবস্থিত। বাকলেন বাঁধ, এটা বুড়িগঙ্গা। এই বাকলেন বাঁধটা যদি না থাকতো তাহলে মনে হয় ঢাকা ওই বুড়িগঙ্গায় পানি দিয়ে উঠে যেত এখান দিয়ে। এটা ঢাকায় রক্ষা করছিল, এটা পানি উঠে থেকে। ফারাক্কা বাঁধ আমাদের জন্য মরণ ফাঁদ, বাংলাদেশ সীমান্ত থেকে 16.5 কিলোমিটার দূরে। এটা 1961 সালে নির্মাণ কাজ শুরু হয়, সাল লাগবে না। এটা অবস্থান মালদহ মুর্শিদাবাদ জেলা, ভারত। মালদহ মুর্শিদাবাদ জেলা, ভারত। ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণ ফাঁদ। সৌরভ যখন পানি অনেক বেড়ে যায় তখন ছেড়ে দেয়, যখন আমাদের লাগবে তখন ছাড়ে না। আর এখানে ভারত মূলত আন্তর্জাতিক আইন ভঙ্গ করতেছে, কারণ হচ্ছে তোমার এই নদী, যে নদী এভাবে প্রবাহিত হবে, কোন নদীর মাঝখানে বাদ দেওয়া যাবে না, এরকম বাদ দেওয়া যাবে না। কারণ বাদ দিলে এখানে উজানে যে আছে সে তো তোমার হচ্ছে যে ভাটির দেশ, যে সে তো পাবে না, উজানে কোনো বাদ দেওয়া যাবে না। ভারত ওরা ওদের বাদ দিয়ে দিচ্ছে। এখন চায়না ওদের সাথে আবার বেয়াদবি করতে, চায়না ওদের যে তোমার ব্রহ্মপুত্রের ওখানে কিছু, ব্রহ্মপুত্র মনে হয় চায়নার পাটে যেটা পড়ছে, ওরা কিন্তু বাদ দিয়ে দিচ্ছে। ইন্ডিয়া আমাদের বলতেছে তোমরা আমাদের হেল্প করো এখন, বাট ওরা আমাদের এখান দিয়ে আমাদেরকে ক্ষতি করতেছে। চায়না যখন দিয়ে দিচ্ছে, তোমরা তো বাংলাদেশের লোকে তোমরা হচ্ছে যে দিয়ে দিছিলা, ওরা আবার ওখান থেকে কান্নাকাটি করতেছে। চায়নার সাথে তোরা পারবে না, না আমাদেরকে হেল্প করছে, তোমরা আমাদের সাথে থাকো। আসলে বনজ সম্পদটা দেখি। একটা দেশের প্রাকৃতিক পরিবেশ এবং পরিবেশ সংরক্ষণ করার জন্য ন্যূনতম 25% বনভূমি থাকা লাগবে। তো আমাদের ওভারঅল নাই, কিছু জেলার মধ্যে আছে। আমাদের দেশে 3 ধরনের বন দেখা যায়। একটা পাহাড়ি বনভূমি, যেটা চিরহরিত, হ্যাঁ, সবসময় গাছে বাঁধা থাকবে, এবং সেখানে পতনশীল পত্রযুক্ত বৃক্ষ আছে সেখানে, যেটা মূলত পাহাড়ি বনভূমি। তাহলে 2 ধরনের গাছ থাকবে। একটা চিরহরিত, কখনো গাছে পাতা পড়বে না, আবার গাছে পাতা পড়বে এরকম গাছও আছে, এটা হলো পাহাড়ি বনভূমি। আর যেখানে বছর একবার সব পাতা পড়ে যায়, শালবন। আর এটা হলো ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবন। এই 3 ধরনের বন আমাদের দেশে পাওয়া যায়। তো ক্রান্তীয় চিরহরিত যে বন বা পাহাড়ি বন, সেখানে এটা অবস্থিত পার্বত্য চট্টগ্রামে, এবং সিলেটও আছে। এটা অঞ্চল হিসেবে বাংলাদেশে বৃহত্তম বনভূমি হচ্ছে পার্বত্য চট্টগ্রামের অঞ্চলের বনভূমি। পার্বত্য 3 জেলা বিস্তৃত, প্রায় 12,000 বর্গ কিলোমিটার এলাকা। আর এই ক্রান্তীয় চিরহরিত বন বা পাহাড়ি বনের মধ্যে এখানে প্রধান বৃক্ষগুলোর নামগুলো দেখে নাও: ময়না, তেলসুর, চাপালিশ, গর্জন, গামারি, জারুল, এগুলো। প্রধান প্রাণী হচ্ছে হাতি, শুয়োর ইত্যাদি। আর ক্রান্তীয় পতনশীল মানে যেগুলোর পাতা বছর একবার ঝরে যায়, শালবন। হ্যাঁ, তারপরে তোমার মধুপুরের বনভূমি, গাজীপুর জেলার ভাওয়ালের উদ্যান, এগুলো হচ্ছে আমাদের ক্রান্তীয় পতনশীল বৃক্ষের বনভূমি বা পর্ণমোচী বন বলা হয়। হ্যাঁ, যেমন গজারি বা শাল প্রধান উদ্ভিদ, এইটার মধ্যে ছাতিম, কুরচি, এগুলো প্রধান উদ্ভিদ। টাইডাল বন মানে তোমরা জানো যে বন জোয়ার পানিতে প্লাবিত হয়, আবার ভাটার সময় শুকিয়ে যায়, ওটা হলো টাইডাল বন। আর আমাদের সবচেয়ে বৃহত্তম টাইডাল বন বা ম্যানগ্রোভ ফরেস্ট, এটা হলো সুন্দরবন। তো এই সুন্দরবন, এটা হচ্ছে আমাদের ভূখণ্ডে বেশিরভাগ জিনিস পড়ছে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলায় তার মেইন অবস্থান। তো 95 বর্গ কিলোমিটার, আবার পটুয়াখালী, বরগুনায় পড়ছে। তো 5টা জেলা জুড়ে এটার অবস্থান। বেশিরভাগ অংশ সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটে। আয়তন 10,000 বর্গ কিলোমিটার, 62% বাংলাদেশে আর বাকিটুকু ভারতে। টাইডাল মানে কিটা? জোয়ার ভাটার যে বন পড়ছো না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। টাইড মানে জোয়ার, স্রোত। তাহলে স্রোত যেমন আর কি, মানে জোয়ার হইলে যেগুলো তোমার প্লাবিত হয়, আর ভাটা হইলে আবার শুকায় যায়। নিজুম দ্বীপ জানে কখনো? সুন্দরবনে যদি না যাও, নিজুম দ্বীপ আছে, আরও কয়েকটা জায়গা আছে। তো বৃহত্তম হলো সুন্দরবন। সুন্দরবন 2 দেশে বিস্তৃত, বাংলাদেশ, ভারত। 5টা জেলায় বিস্তৃত: সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী। সবচেয়ে বেশি হলো বাগেরহাট, সবচেয়ে কম হলো খুলনা। সুন্দরবনকে বলা হয় বাংলাদেশের ফুসফুস। 62% বাংলাদেশের মধ্যে পড়ছে। সুন্দরবন দিবস 14 ফেব্রুয়ারি। সুন্দরবনকে অভয়ারণ্য ঘোষণা করা হয় 1996 সালে। 3টে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে: হিরণ পয়েন্ট, কাটকা এবং আলকি পয়েন্ট, আলকি দ্বীপ। সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম বলেশ্বর, রায়মঙ্গল নদী এবং শিবসা নদী। পৃথিবীর প্রাকৃতিক সপ্তাহ আশ্চর্যের মধ্যে 14তম। এটা 7টার মধ্যে ঢুকানোর জন্য আমরা অনেক ভোটাভুটি করছিলাম, কিন্তু আমরা 14তম হয়ে গেছি। অত ভোট আমরা পাই নাই। তাহলে পয়েন্টগুলো দেখি আমরা এখানের মধ্যে। অভয়ারণ্য অঞ্চল হলো হিরণ পয়েন্ট,
কাটকি এবং আলকি দ্বীপ। আর 3টা পয়েন্ট হলো হিরন পয়েন্ট, টাইগার পয়েন্ট এবং জাফর পয়েন্ট। এখন এই যে জাফর পয়েন্ট কেমন আসবে পরীক্ষা, প্রশ্ন আসবে এরকম যে নিচের কোন পয়েন্টে সুন্দরবন অবস্থিত, বা আসবে জাফর পয়েন্ট কোথায় অবস্থিত, হ্যাঁ এইভাবে আসবে প্রশ্ন। এই জন্য একবার রিডিং করা থাকলে মনে পড়ে যাবে, মুখস্থ করতে হবে না। গোলপাতা সংগ্রহ যারা করে ওদেরকে বলে বাওয়ালি। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় 6 ডিসেম্বর 1997 সালে। ডেট মনে থাকলে ভালো, না মনে থাকলে আরও ভালো। রামসার সাইট, এটা মনে পড়ানোর কথা আন্তর্জাতিকের মধ্যে। রামসার সাইট হিসেবে স্বীকৃতি লাভ করে 21 মে 1992 সালে। সুন্দরবনের যে নদীগুলো তার মধ্যে পূর্ব অবস্থিত বলেশ্বর নদী, আর পশ্চিমে রায়মঙ্গল নদী। আর সুন্দরবনের ফ্ল্যাগশিপ প্রজাতি বলা হয় রয়্যাল বেঙ্গল টাইগারকে। 2 ধরনের হরিণ দেখা যায়, মায়া হরিণ, চিত্রা হরিণ। মৌলি হচ্ছে তারা মধু সংগ্রহ করে। আর বাঘ গণনায় পাগমার্ক বা ক্যামেরা পদ্ধতি ব্যবহার করা হয়। কোটি কোটি টাকা খরচ করা হয় বাঘ গণনার জন্য। পচার দিকে যে ব্যক্তি বাঘ শিকারের জন্য বিখ্যাত, নিজের খালি হাতে বাঘ শিকার করতেছে। আর রাতারগুল, অনেকে ঘুরতে গেছো, গোয়াইনগান সিলেটে অবস্থিত। এটার আয়তন প্রায় 204 হেক্টরের মতো। বছরের অর্ধেক সময় এটা পানিতে ডুবে থাকে, এই জন্য এগুলো বলে সোয়াম ফরেস্ট। মেন উদ্ভিদ হিজল। এখানে বানর, মেছোবাঘ, ভোদর এই ধরনের প্রাণী দেখা যায়। সুন্দরবন এবং ইয়াতে ঘুরে সিলেট ঘুরে ফেলছি, সময় বেশি নেই আর। আমরা একটু ইয়াতে ঘুরে আসি, উদ্যান, হ্যাঁ আমরা চলে যাই। হিমছড়ি জাতীয় উদ্যান, এটা হচ্ছে প্রথম জাতীয় উদ্যান। 1980 সালে প্রথম জাতীয় উদ্যান এটা ঘোষণা করা হয়। মধুপুর হচ্ছে দ্বিতীয় জাতীয় উদ্যান, 1982। বর্তমানে জাতীয় উদ্যান হলো 20টা, তার মধ্যে বৃহত্তম হচ্ছে নিজুমদ্বীপ জাতীয় উদ্যান। আর সর্বশেষ হলো দিনাজপুরের ধর্মপুর জাতীয় উদ্যান। বাংলাদেশে বোটানিক্যাল গার্ডেন আছে 2টা, একটা মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যান আর একটা বলদা গার্ডেন। রামসার সাইট, রামসার একটা কনভেনশন আছে, ইন্টারন্যাশনাল কনভেনশন, হ্যাঁ। তো এখানে ধরো কোনো একটা তোমার হচ্ছে যে এলাকার এটা জলাভূমিগুলো সংরক্ষণ করতে হবে, এবং এটা তুমি হচ্ছে তোমার মতো করে উল্টাপাল্টা ব্যবহার করতে পারবে না। যেগুলো রামসার সাইট ঘোষণা করা হবে এগুলো রামসার কনভেনশন অনুযায়ী এগুলো সংরক্ষণ করতে হবে, হ্যাঁ। এটা একটা ইন্টারন্যাশনাল কনভেনশন, রামসার কনভেনশন বলে এটাকে, ইন্টারন্যাশনালে পড়বা এটা। তাহলে মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যান এবং বলদা গার্ডেন, এই দুটো হচ্ছে বাংলাদেশের বোটানিক্যাল গার্ডেন, হ্যাঁ। অনেকে ট্রি দেখতে গেছিলা, তুমি কী যে দেখতে গেছিলা এটা আমরা জানি তো, কী দেখতে গেছিলা এগুলা, তুমি ভাবছো আমরা বুঝি না এগুলা। ইকো পার্ক হচ্ছে যে ইকোলজিক্যাল পার্কের সংক্ষিপ্ত রূপ। এটা এক ধরনের বিনোদনমূলক এলাকা যেটা প্রাকৃতিক পরিবেশের মাঝে তৈরি করা হচ্ছে বিনোদনের জন্য, বিনোদনের পাশাপাশি প্রকৃতি সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য। তোমরা অনেকেই ওই যে হিমচরি ইকো পার্কে গেছিলা, আরও কয়েকটা আছে। তাহলে প্রথম ইকো পার্ক হলো সীতাকুণ্ড ইকো পার্ক, বৃহত্তম হচ্ছে তোমার কুয়াকাটা, পটুয়াখালী। আর সর্বশেষ হলো চরমুগুরিয়া ইকো পার্ক, মাদারীপুরে। পাখি ইকো পার্ক হচ্ছে শেখ রাসেল এভিয়ারি ইকো পার্ক, একমাত্র। এটা হলো রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, শেখ রাসেল এভিয়ারি ইকো পার্ক, শুধু পাখি এখানের মধ্যে। সাফারি পার্ক হচ্ছে তোমার হচ্ছে যে এটা এক ধরনের অভয়ারণ্য, তবে এটা হচ্ছে যে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা জঙ্গল এখানে আছে, আর ওখানের মধ্যে তুমি দেখবা তোমার মতো করে, হ্যাঁ। তাহলে এখানে পশু ব্যবস্থাপনা প্রাকৃতিক পরিবেশের হবে, ওই যেখানে আসছে সেখানে আসতে হবে। মানুষ ওটা কি সে ওটা ম্যানেজ করে নেবে ওইভাবে, হ্যাঁ। তো এটা এক ধরনের অভয়ারণ্য, তবে এটা কী করছে মানুষ, এটা কৃত্রিমভাবে এটা তৈরি করে নিচ্ছে। আর হিমছড়িটা তো সাফারি পার্ক, ওটা তো ন্যাচারালি হয়ে গেছে ওটা। তাই একটা বঙ্গবন্ধু সাফারি পার্ক কক্সবাজার, যেটা নাম ছিল আগে হিমছড়ি সাফারি পার্ক, হ্যাঁ। চিড়িয়াখানার মধ্যে আটকে থাকবে না এটা হচ্ছে ওরা ওদের মতো বিচরণ করবে। তুমি এখানে চারিদিকে তুমি বাউন্ডারি দিতে পারবা, কিন্তু ওরা ওদের মতো করে বিচরণ করবে, কিন্তু এখানে চিড়িয়াখানার মধ্যে আটকে রাখতে পারবে না, এরকম করতে পারবে না। আর বঙ্গবন্ধু সাফারি পার্ক এটা হলো গাজীপুরে। তো তোমার হচ্ছে যে কী হইলো এখানের মধ্যে, দুটাই বঙ্গবন্ধু সাফারি পার্ক আছে, দুটাই বঙ্গবন্ধু সাফারি পার্ক। আমি তো চিন্তা করছিলাম কী হইলো দুটাই একই রকম কেন, একটা গাজীপুর একটা কক্সবাজার, হ্যাঁ। তো আগে ছিল ডুলা হাজরা সাফারি পার্ক, এটা বর্তমানে বঙ্গবন্ধু সাফারি পার্ক, তোমাদের জন্য সহজ করে দিছে। ধরো এরকম যদি করতো বাংলাদেশে, ধরো সবগুলো ইউনিভার্সিটির নাম বঙ্গবন্ধু ইউনিভার্সিটি, সবগুলো বাগানের নাম ধরো বঙ্গবন্ধু বাগান, তাহলে তোমার জন্য আরও ভালো হতো, তোমার মোটামুটি তোমরা আরামসে দিতে পারতাম। বুঝতে বলছো আলাদিন, আরও ভালো হতো তখন তোমার। ধরো সব মেডিকেল কলেজের নাম বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, তাহলে ওরা গর্বিত হয়ে দিতে পারতো। তো এটা একটা ভালো উদ্যোগ হবে আমার বিশ্বাস। এটা ধরো সব বাগানের নাম, সব কিছুর নাম, চিড়িয়াখানার নাম, সব কিছুর নাম বঙ্গবন্ধু সাফারি পার্ক, বঙ্গবন্ধু ইকো পার্ক, সব কিছু দিলে সুবিধা হবে আমাদের জন্য। এটা দেশের প্রথম সাফারি পার্ক, এটা তোমাদের জন্য করা হয়েছে, এটা যাতে তোমরা নাহলে কষ্ট করে মুখস্থ করতে হবে। এটা হচ্ছে গাজীপুরে, আর এটাও ভালো, এটাও বেশ ভালো, সুন্দর, প্রেম করা যায় এখানে। আমি যাই না ভাই, আমি শুনছি, তুমি ভাইবা না আমি ওখানে গেছি।
বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা আছে দুইটা, একটা রাতারগুল এবং আলতাদিঘি নওগাঁ। ওকে, আর বাংলাদেশে এখন পর্যন্ত বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে 24টাকে, তার মধ্যে সর্বশেষ হলো পদ্মা সেতু বন্যপ্রাণী অভয়ারণ্য। ওরে ভাই এখনো শেষ হয়নি না, আরেকটু আছে, তারা শেষ দিকে পর্যন্ত চলে আসছে। আমরা বাগান টাগান সব ঘুরে ফেলতেছি রে ভাই আজকে, মানে মোটামুটি বাগান টাগান ঘুরে এখন বঙ্গোপসাগরে চলে আসছি। চলাম বঙ্গোপসাগরে এখন একটু ঘুরে টুরে যাই। আর ইলিশ খেতে যাবো মিয়া, একটু পরে ইলিশ খেতে বেরোবো আজকে মিয়া, ক্লাসের চাষবাস সব করে ফেলছে আজকে। সামুদ্রিক সংরক্ষিত এলাকা দুটো আছে, আমরা এখন বঙ্গোপসাগরে অবস্থান করতেছি, আমার বাড়ির পাশের এলাকা এটা সোয়াচ অফ নো গ্রাউন্ড, এটা সংরক্ষিত এলাকা। আর একটা হলো সেন্ট মার্টিন মেরিন প্রোটেক্টেড এরিয়া। সোয়াচ অফ নো গ্রাউন্ড এটা হলো গভীর সমুদ্রখাত, মানে এটা অনেক গভীর, এটা অনেক গভীর এটার মধ্যে, এবং এটা পৃথিবীর 11তম গভীর সমুদ্রখাত। প্রচুর মাছ আছে এটার মধ্যে, প্রচুর মাছ এটার মধ্যে। এখনও বাংলাদেশ ওয়েবসাইট থেকে মাছটা আহরণ করতে পারে না, তবে শুরু করবে বাংলাদেশ কিছুদিনের মধ্যে। টুনা মাছটা বাংলাদেশ আহরণ করবে, বাংলাদেশে উদ্যোগ নিচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম প্রজাপতি পার্ক, এটা চট্টগ্রামের পতেঙ্গাতে অবস্থিত। প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্র এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্র এটা জাবিতে। হ্যাঁ, বনের সংখ্যা 17টা, বাংলাদেশ সরকারি বন 17টা, তার মধ্যে রাষ্ট্রীয় বনভূমি নেই 28টা, কোনো কোনো বনভূমি 30টা আছে। আমি যা লিখছি তার পর আপাতত 28টা জেলায়, 28টা জেলায় কোথাও 29টা লিখছে, যা লিখছি তারপরও রাষ্ট্রীয় বনভূমি হচ্ছে 28টা জেলায় নাই। 60টা জেলায় প্রয়োজনীয় 25% আছে। তার মধ্যে তোমরা জানো বাংলাদেশে 1 নম্বর এলাকা চট্টগ্রাম, সেখানে আছে চট্টগ্রাম, তারপরে রাঙামাটি বান্দরবান আছে, খাগড়াছড়ি ওখান দিয়ে নাই। তারপরে তোমার বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, কক্সবাজার ওদের এখানেও আছে। প্রজাপতি পার্ক তো চট্টগ্রাম। জেলা অনুসারে সবচেয়ে বেশি বনভূমি আছে কোথায়? জেলা অনুসারে সবচেয়ে বেশি কোথায়? সুন্দরবন যেখানে বেশি সেখানে, ওই বেটা সব কিছু চিটাগাং নাকি? সব কিছু চিটাগাং, সব কিছু চিটাগাং নাকি? সুন্দরবন যেখানে আছে সবচেয়ে বেশি সেখানে বাগেরহাট। জেলা অনুসারে সবচেয়ে বেশি বনভূমি। আর বিভাগ অনুযায়ী চট্টগ্রাম। সবচেয়ে কম বনভূমি আছে রাজশাহী বিভাগে। ওরা শুধু আম গাছ লাগায়, ওরা অন্য কোনো গাছ লাগাতে চায় না, ওরা শুধু আম গাছ লাগায়, এই জন্য ওদের এখানে সবচেয়ে কম বনভূমি, মাত্র 2% আছে মাত্র। ওরা শুধু আম গাছ লাগায়, সেজন্য ওরা শুধু আম খায়, আমার লিচু খাই, সেজন্য। কৃত্রিম ম্যানগ্রোভ বন কক্সবাজারের চকরিয়াতে বানানো হয়েছে, কৃত্রিম ম্যানগ্রোভ বন। আর হচ্ছে তোমার উপকূলে সবুজ বেষ্টনী, মানে হচ্ছে এই যে তোমার সমুদ্র ঝড় থেকে উপকূলকে রক্ষা করার জন্য এই যে গাছ লাগানো হচ্ছে, এটা হচ্ছে তোমার এগুলো বলে উপকূলীয় সবুজ বেষ্টনী। আমাদের দ্বীপাঞ্চলে আছে উপকূলীয় সবুজ বেষ্টনী, 12টা জেলায় গড়ে তোলা হয়েছে একদম। এই যে এখান দিয়ে এই যে এমনি আসছে উপকূলীয় সবুজ বেষ্টনী। কি সোনারা কামাল? আচ্ছা, ভালো। তুমি দেখি নাটক ফটোকে দেখি, ভালো। তো বন গবেষণা ইনস্টিটিউট, এটা তোমরা জানো চিটাং সেরা, ওখানে বন গবেষণা ইনস্টিটিউট। হ্যাঁ, চিটাং নিয়ে আসলে বেশি কথা বলা ঠিক না, চিটাং সেরা সবসময়। কিন্তু বনশিল্প উন্নয়ন কর্পোরেশন কিন্তু মতিঝিলই বলে ফেলছিলাম, ক্লাসে শুরুতে বলে ফেলছিলাম। উন্নয়ন কর্পোরেশন কিন্তু মতিঝিল ঢাকায়। প্রথম বন নীতি গৃহীত হয় 1972 সালে বাংলাদেশে। সামাজিক বনায়নের কাজ শুরু হয় চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় 1981 সালে। এটা হচ্ছে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার জন্য। যাতে বৃক্ষরোপণ শুরু হয় বাংলাদেশে, এই দেখো ওরা হচ্ছে 1 2 3 4 5 6 জন মিলে একটা গাছ লাগাচ্ছে, যাতে বৃক্ষরোপণ শুরু হয় 1972 সালে। সাল মনে থাকলে ভালো, না মনে থাকলে আরও ভালো। পরিবেশ নীতি ঘোষণা করা হয় 1992 সালে। গাছের ব্যবহার করে শেষ করে দিয়ে গেছে। বনাঞ্চল থেকে যে গাছ সংগ্রহ করা হয়, যেটা হচ্ছে তা আমাদের যে কাঠলা বা লাকড়ি, সেটা মোট চাহিদা 60% পূরণ করে। আর কারেন্টের খাম্বা শাল গাছ। সাম্পান এবং নৌকা তৈরিতে ব্যবহৃত হয় গামারি এবং চাপালিশ। হলো সাম্পান এবং নৌকা তৈরিতে ব্যবহার করা হয়। সুন্দরী, এটা খুঁটি তৈরিতে লাগে। গেওয়া কাঠ, এটা কি বন্দুক বানাতে কাজে লাগে অন্য কিছু? কী কাঠে লাগে রে? বেগা গেওয়া কাঠ দিয়ে কী বানায়? বন্দুক না লাঠি? বন্দুক লাঠি কোনোটাই না, দিয়ে আসলেই। পেন্সিল তৈরিতে ব্যবহৃত ধুন্দল কাঠ। এই তুমি যে ধুন্দল কাঠ দেখতেছো, যে মানে সফট না, ওটার ভিতরে ওই যে কার্বনের শীষটা ঢুকে দেওয়া যায়, খুবই সফট ধুন্দল কাঠ। পেন্সিল তৈরিতে ব্যবহার করা হয়। কুর্চি, ছাতার বাট তৈরিতে কাজে লাগে। আচ্ছা, এখানে স্টিলের বাট দিয়ে দিচ্ছি আমরা না? ওহো, এখানে কাঠের বাট দিলে মানে ভালো হতো। কুর্চি ক্যারেক্টারটা আমার খুবই প্রিয়। বুদ্ধদেব
এর একটা চিঠি আছে, প্রিয় করছি, হ্যাঁ ইউটিউবে সার্চ দিলে বাবা প্রিয় করছি, চিঠি প্রিয় করছি, বুদ্ধদেবের প্রেমিকার নাম করছি, হ্যাঁ পোয়েম। পরিবেশের জন্য ক্ষতিকর গাছ হচ্ছে করছি কি একটা গাছ, ক্ষতি করছে কয় কী করছি, এগুলো গাছ গাছ। পরিবেশের জন্য ক্ষতিকর হচ্ছে ইউক্যালিপটাস, এটা প্রচুর পানি শোষণ করে, নেগেটিভ কার্বন, এই জন্য ক্ষতিকর এটা। নেগেটিভ না স্যার কী বললাম আমি, পজিটিভ কার্বন, মানে এটা কার্বন নিঃসরণ বেশি করে, প্রচুর পানি শোষণ করে, এই জন্য এটা ক্ষতিকর গাছ, নিষিদ্ধ। না এটা তো লাগানো ঠিক না, তো এটা সরকারিভাবে তো নিষেধ করা হয় এটা। উঁচু বৃক্ষ হলে বললাম গাছ 240 ফিট। ইপিলিপিল সবচেয়ে দ্রুত বাড়ে। লুকিং গ্লাসটি সুন্দরী, কেন সুন্দরী গাছের মধ্যে এখানে ওই যে তোমার সিলভারের প্রলেপ থাকে, সিলভার প্রলেপ পরে এখানের মধ্যে, এই জন্য এটার মধ্যে তোমার আয়নার মতো দেখা যায়, এই জন্য এটা বলে লুকিং গ্লাস ট্রি। নেপিয়ার গাছ এক ধরনের ঘাস, তুলা গাছ বলা সূর্যকন্যা। মধুপুর বনাঞ্চলের প্রধান মুখ্য শাল পড়ে ফেলছে, উল্লেখ পাওয়া যায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে। বাহাদুর পার্ক এখানে হচ্ছে 1857 সালে সিপাহী বিদ্রোহের লোকজনকে ফাঁসি দেওয়া হয়েছিল। দেখছো ঢাকা ইউনিভার্সিটির পাশে ওই এলাকায় যাওয়ার সময়, এটা প্রাচীনতম পার্ক বাহাদুর পার্ক। এগুলো বলদা গার্ডেন, এই যে তোমরা যে এখানে ডেটিং মিটিং করছিলে, যে প্রাচীনতম গার্ডেন বলদা গার্ডেন। আমরা বিভিন্ন প্রকার কালচার পরে শেষ করে দিব। মৌমাছি চাষকে বলা হয় এপি কালচার, কারণ মৌমাছি ল্যাটিন নাম হলো এপিস। মৎস্য চাষকে বলা হয় পিসি কালচার, মাছের ল্যাটিন নাম হলো পিসি। ফুল চাষকে বলা হয় ফ্লোরিকালচার। রেশম পোকা চাষকে বলা হয় সেরিকালচার, ল্যাটিন সেরিকা মানে হচ্ছে সিল্ক। বাগদা চিংড়ি লোনা পানির যেটা আর কি চাষকে বলা হয় স্ট্রিম কালচার। পাখি পালন বিদ্যাকে বলা হয় এভিকালচার, পাখি ল্যাটিন নাম হলো এভিস। মুক্তা চাষকে বলা হয় পাল কালচার। হাইড্রোপনিক্স, এই দেখো তোমাকে আরেকটা ব্যবসা কাটিয়ে দিলাম, মাটি ছাড়া ফসল উৎপাদনের একটা পদ্ধতি হাইড্রোপনিক্স, শুধু পানি স্প্রে করবা। না এটা পানি স্প্রে না, এটা নিচে পানি থাকে, কিন্তু অ্যারোফনিক্সে শুধু পানি স্প্রে করতে হয়। জুম চাষ পাহাড়ি এলাকা চাষাবাদ পদ্ধতি। আদর্শ মৃত্তিকা, এই পরীক্ষা আসবে, আদর্শ মৃত্তিকা কত পার্সেন্ট জৈব পদার্থ থাকে? 5%। পানি থাকে কত পার্সেন্ট? 25%। বায়ু 25%, খনিজ 45%। পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ আদর্শ মৃত্তিকা। বেলে মাটি জৈব পদার্থ কম আর পানি ধারণ ক্ষমতা হচ্ছে যে কম, পলিমাটি পানি ধারণ ক্ষমতা হচ্ছে যে বেশি। এঁটেল মাটি হলে মৃত্তিকা কণাগুলো খুব সূক্ষ্ম হয়, খুব ক্ষুদ্র হয়, এটা পিছলাটা, এটা পিছলা। শরীরে মাখলে কী হয়? তুমি মাখো, তুমি মাইকে দেখো কী হয়, তুমি মাইকে রেখে তারপরে তুমি ওই যে ওর মতো করে মাইকেরও দেখে যায়, খাড়ায় থাকো, বয়ে থাকো, তো বুঝবা কী হয়। ভালো তো ক্লে থেরাপি দেয় না, তুমি পার্লার যে ক্লে থেরাপি না দিয়ে তুমি যে ওগুলো তুমি পুরো গায়ের মধ্যে মাখো, ফর্সা হয়ে যাবে তুমি একদম, স্কিন অনেক টান টান হয়ে যায়, ভালো হয়। তারপর তোমার উপকারী ভিটামিন হয় এখানের মধ্যে, আরও অনেক ভালো, এটার মধ্যে চামড়া টান টান হয়, পানি দানের ক্ষমতা বেশি। তোমার মুলতানি মাটি মাখো না, ওইটাই নর্মাল মাটি দিয়ে হবে, ডিটক্স হয়। ওই জন্য বলছে সুষুমায়, ও মনে হয় এই ব্যাপারে অভিজ্ঞ, খুবই ডিটক্স হয় বলছো, ওই ব্যাপারে খুবই অভিজ্ঞ। এঁটেল মাটি হলো পিছলা, একদম পিছলা, মৃত্তিকার কণা খুব ক্ষুদ্র হয় এটা দিয়া, ওই যে গটর বানানো যায় এটা দিয়ে, এঁটেল মাটি দিয়া। দোআঁশ মাটি, যেটার মধ্যে দোআঁশ মাটি হতে পারে তোমার যে মিক্সচারটা, তো বেলের মাটির পরিমাণ বেশি থাকলে বলা হয় বেলে দোআঁশ, এঁটেলের পরিমাণ বেশি থাকলে বলা হয় এঁটেল দোআঁশ। মাটি বিষয়ক তথ্য, কৃষিকাজের জন্য সবচেয়ে বেশি উপযোগী দোআঁশ মাটি, এটা খুবই উর্বর। ফরিদপুরে পাওয়া যায় পিট মাটি। কোষ মাটি পাওয়া যায় চট্টগ্রাম সমুদ্র উপকূলে। পচা মাটিতে মিথেন গ্যাস পাওয়া যায়, পচা মাটিতে ইউরিয়া সার তৈরিতে মিথেন গ্যাস ব্যবহার করা হয়। হিউমাস, এই যে পচা জিনিসপত্র যেগুলো মাটির উর্বরতা বৃদ্ধি করে। গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গায় দেখি সাইট, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ সাইট হালদাতে। আর তোমার হচ্ছে যে মুজিববর্ষ উপলক্ষে নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশুরা এবং শরীয়তপুরের হাইলশার গ্রামকে ফিশার ভিলেজ বা মৎস্য গ্রাম নামে ঘোষণা করা হয়েছে। ইউনেস্কো দুটা জায়গাকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করছে 3টা, তার মধ্যে কালচারাল হেরিটেজ হলো 2টা, ন্যাচারাল হেরিটেজ হলো 1টা। কালচারাল 2টা, ন্যাচারাল হলো 1টা। পিট হলো এক ধরনের মাটি। ইউনেস্কো ঘোষিত কালচারাল হেরিটেজ 2টা, ষাটগম্বুজ মসজিদ এবং পাহাড়পুর বৌদ্ধ বিহার, এই 2টা। সোমপুর বিহার যেটা আর কি, হ্যাঁ, এই 2টা কালচারাল। আর ন্যাচারাল হেরিটেজ কোনটা? সুন্দরবন, ইউনেস্কো ঘোষিত ন্যাচারাল হেরিটেজ। ইনটেনজিবল হেরিটেজ, ইনটেনজিবল মানে কি? যেটা তোমার হচ্ছে যে ইনটেনজিবলের বাংলা কী হতে পারে? ইনটেনজিবল বাংলা, ইনটেনজিবল ভালো বাংলা কী হতে পারে? না না না, বিপন্ন না, অধরা, অধরও ঠিক ইনটেনজিবল। আমরা এনে শুনলাম না নন ফাঞ্জিবল টোকেন। ধরো আমরা হচ্ছে আমি তুমি একটা ইয়ে কিনলা, সে তুমি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর একটা এনএফটি কিনলা, নন ফাঞ্জিবল টোকেন। তার মানে হচ্ছে যে এটা ফাঞ্জিবল না, মানে আমরা যে নর্মালি গোল্ড টোল বেচি এরকম ফাঞ্জিবল না, এটা নন টাচেবল। বাংলা আসলে ডিফিকাল্ট হবে এটা, অধরা বা এরকম কিছু একটা। হ্যাঁ, তো ইনটেনজিবল হেরিটেজ হচ্ছে বাংলাদেশে বাউল গান,
জামদানি শাড়ি, মঙ্গল শোভাযাত্রা এবং শীতলপাটি, এগুলো হচ্ছে ইনটেনজিবল হেরিটেজ, ইউনেস্কো ঘোষিত। ও মাই গড, থ্যাংক ইউ, চলে আসছে। 4.5 ঘন্টার পড়া তোমাকে 2 ঘন্টা পড়া দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ।